ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আজকে নতুন চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে, হুইচ ইজ রুই মাছ। ছোট্ট চ্যাপ্টার, একটা না পড়লে শেষ করে ফেলা যায়। সৃজনশীলের জন্যে অতটাও বেশি গুরুত্বপূর্ণ না। এমসিকিউ আসে, এমসিকিউ স্পেসিফিক কিছু জায়গা থেকে আসে। সব মিলায় বললে এই চ্যাপ্টারটা খুবই একটা বাচ্চাটা চ্যাপ্টার, হ্যাঁ। এবং হাতে গোনা 3টা ক্লাস যদি আমরা 1.5 ঘন্টা করে করি, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এবং আমার ইচ্ছা আছে কিছু এক্সট্রা ক্লাস দিয়ে এই চ্যাপ্টারটা আগে আগে শেষ করে ফেলার, যাতে করে এই চ্যাপ্টারটা আমরা আগে আগে শেষ করে আমরা আয়দার পরিপাক অথবা কোষ রসায়ন চ্যাপ্টারে আগে আগে ঢুকতে পারি। তো চলো আমরা শুরু করি। আমাদের এই হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে কি রুই মাছ, দেখতেই পারতেছি আমরা। তো রুই মাছের আলোচনা যদি আমি শুরু করি, তাহলে রুই মাছের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে এর সবার প্রথমে যে জিনিসটা আমাদের শেখা দরকার সেটা হচ্ছে রুই মাছের শ্রেণীবিন্যাস। তাহলে রুই মাছের শ্রেণীবিন্যাস, রুই মাছের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস মানে কি? শ্রেণীবিন্যাস মানে ক্লাসিফিকেশন। তাহলে অ্যাজ ইউজুয়াল প্রথমে থাকে হচ্ছে ফাইলাম। ফাইলাম বা তার আগে তুমি কিংডম অ্যাড করতে পারো, কিংডম যেটাকে আমরা জগৎ বলি, কিংডম বা ফাইলাম। ফাইলামের পরে আমরা একটা সাব ফাইলাম অ্যাড করব, সাব ফাইলাম। সাব ফাইলাম মানে কি? উপপর্ব। তারপরে দিব আমরা হচ্ছে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস। নর্মালি 7টা ধাপ থাকে, এখানে সাব ফাইলাম আসছে। তো তোমাদের কিন্তু আগে থেকেই বলে রাখি, রুই মাছ আমরা যেটা পড়তেছি সেই রুই মাছের বৈজ্ঞানিক নাম হবে ল্যাবিও রোহিতা। ল্যাবিও, এটা তো তোমরা অনেকেই জানো, ল্যাবিও রোহিতা। ল্যাবিও রোহিতা, ল্যাবিও রোহিতা কার বৈজ্ঞানিক নাম? রুই মাছের বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিতা। তো যেহেতু রুই মাছের বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিতা, তাহলে অবশ্যই রুই মাছের জেনাসের নাম কি হবে? ল্যাবিও হবে, রাইট? জেনাস এন্ড স্পেসিস মিলে তো দ্বিপদী নামকরণ করা হয়, তাহলে ল্যাবিও হবে। ওকে, এখন দেখো এখান থেকে শুরু করি, আবার উপর থেকে শুরু করি। আমরা জানি রুই মাছের মাছ যেহেতু, তাহলে সেটা কোন রাজ্যের মধ্যে হবে? অ্যানিমেলিয়ার মধ্যে হবে। অর্থাৎ আমরা প্রাণীবিজ্ঞান বইয়ের মধ্যে যা পড়বো সবই অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত থাকবে। তাহলে জগতের নাম হচ্ছে অ্যানিমেলিয়া। এটা গাছ না, এটা মাছ, এই কারণে অ্যানিমেলিয়া। গাছ হলে তো প্ল্যান্টই হইতো। ফাইলাম মানে কি? পর্ব। মাছ অবশ্যই কোন পর্বের? কর্ডাটা পর্বের। যারা আমার সাথে প্রথম অধ্যায় পড়ছো, এমন কোনো কথা নাই যে এই চ্যাপ্টার ভালো করে বুঝতে গেলে তোমাকে প্রথম অধ্যায়ের জ্ঞান রাখতেই হবে বা হাইড্রাকার স্প্রিং বুঝতে হবে, এমন কোনো কথা নাই। বাট আগের অধ্যায়গুলো পারলে এখানে তুমি ধরতে তোমার জন্য একটু ইজি হবে, এই আর কি। তো তোমরা জানো যে রুই মাছটা মাছ যেহেতু, তাহলে কোন পর্বের অন্তর্ভুক্ত? কররা পর্বের অন্তর্ভুক্ত। এবং এটাও তোমরা জানো কররা পর্বটা অনেক বড়। আমরা জানি কররা পর্বের মধ্যে 3টা উপপর্ব আছে, ইউরো কররা, সেফালো কররা, ভার্টিব্রাটা। এটা কোনটার মধ্যে পড়বে? এটা ভার্টিব্রাটার মধ্যে পড়বে, কারণ এদের কি আছে? মেরুদণ্ড আছে। ভার্টিব্রাটা কারা? যেই সকল কররা পর্বের প্রাণীদের মেরুদণ্ড থাকে তাদেরকে বলে ভার্টিব্রাটা। যেমন রুই মাছের কাটা, যেটা মাছের যেটা কাটা, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে তার মেরুদণ্ড। তাহলে এটা কার মধ্যে পড়বে? ভার্টিব্রাটার মধ্যে পড়বে। তাহলে এটা আমরা লিখি সাব ফাইলাম। সাব ফাইলাম হচ্ছে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। ওকে, এবার সে ক্লাস। তোমরা জানো ভার্টিব্রাটা উপপর্বের আন্ডারে কয়টা ক্লাস ছিল? যারা যারা আমার সাথে প্রথম অধ্যায় পড়ছো তারা একটু বলো, ভার্টিব্রাটা উপপর্বের মধ্যে কয়টা ক্লাস ছিল? কার কার মনে আছে? মনে তো থাকার কথা, 7টা শ্রেণী আছে। কন্ড্রিকথিস, অ্যাক্টোপ্টেরজি, সার্কোপ্টেরজি, তাই না? তারপর অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভেস আর ম্যামালিয়া। তার মধ্যে প্রথম যেটা কন্ড্রিকথিস, এর হচ্ছে তরুণাস্থিময় মাছ, হাঙর, স্টিংরে। আর 2 নম্বরে ছিল হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। তাহলে এখানে কোনটা হবে? অ্যাক্টিনোপটেরিজি হবে। এটা রশ্মিময় পাখনাযুক্ত মাছ। অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। আর অ্যাক্টিনোপটেরিজি কেন? অ্যাক্টিনোপটেরিজি কারণ রশ্মিময় পাখনাযুক্ত মাছ। কারণ এরা কেমন? রশ্মিময় পাখনাযুক্ত। এই মাছগুলা কেমন হবে? রশ্মিময় পাখনাযুক্ত মাছ হবে, এই কারণে।
রশ্মিময় পাখনা মানে কি, তোমার জন্য মাছের পাখনা থাকে, যেমন এই ধরো মাছ, এই হচ্ছে পুচ্ছ পাখনা, আর এই ধরো তার পৃষ্ঠ পাখনা, এই হচ্ছে তার শ্রোণী পাখনা, এই হচ্ছে পায়ু পাখনা, এই হচ্ছে বক্ষ পাখনা। তো এই যে পাখনাগুলো আছে, এই পাখনায় রশ্মি থাকবে, কি থাকবে, রশ্মি। এই যে পাখনায় রশ্মি, এই যে রশ্মি, এগুলো বলে রশ্মি, এগুলো হচ্ছে রশ্মি, পাখনা রশ্মি, পাখনা রশ্মি, এই যে পাখনা রশ্মি। তাহলে এই মাছগুলোর পাখনায় এরকম রশ্মি থাকবে। হাঙর মাছের পাখনায় এরকম কোনো রশ্মি নেই। আর সার্কোপটেরিজি পর্বের যে মাছগুলো, তাদের পাখনাগুলো অনেক মোটা হয়, পায়ের মতো হয়ে যায়, বাট এরা স্পেশাল, এদের পাখনায় কি আছে, রশ্মি আছে, এই জন্য তারা অ্যাক্টিনোপটেরিজি। আর ভাটিবাটা কেন হয়েছিল, কারণ মেরুদণ্ড। ভাটিবাটা কেন হয়েছিল, কারণ এদের নটকটটা কিসে প্রতিস্থাপিত হয়েছিল, মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়েছিল। তার মানে এদের মেরুদণ্ড আছে বলে এদেরকে আমি ভাটিবাটার মধ্যে রাখছি। আর কর্ডাটা অ্যানিমিলিয়া কেন, ওটা ধর বলার কোনো প্রয়োজনই নেই। তারপর হচ্ছে ওয়ার্ডার। তাহলে ওয়ার্ডার আর ফ্যামিলি, এই দুটো আমি আমাদের আসলে নতুন করে জানতে হবে। দেখো, এটা যে অ্যানিমিলিয়া পর্ব, এটা আমরা অ্যানিমিলিয়া রাজ্যটা আমরা সবাই জানি, কররা পর্ব এটা আমরা সবাই জানি, ভাটিবাটা পর্ব এটা আমরা সবাই জানি, অ্যাক্টিনোপটেরিজি এটা আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি, শ্রেণীর নাম ল্যাবিও, এই জেনাসের নাম ল্যাবিও, এটাও আমরা জেনে গেছি। আর স্পেসিস হচ্ছে রোহিতা, ল্যাবিও রোহিতা, এটা তো এমনি পারার কথা। রুই মাছের যে বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিতা, এটা কে না জানে বলো, বলো। রুই মাছের নাম ল্যাবিও রোহিতা, এটা বাচ্চা বাচ্চা জানে। তাহলে এখানে মোটামুটি এই সবগুলোই আমি জানি, জাস্ট জানি না কোনটা অর্ডার আর ফ্যামিলি, কোনটা জানি না, অর্ডার আর ফ্যামিলি, এই দুটো আমরা জানি না। ঠিক আছে, তো এইটা মনে রাখার টেকনিক হচ্ছে মিস ডাই, মিস ডাইনি, মিস ডাইনি, মিস ডাইনি। দেখো, মিস ডাইনি, মিস ডাইনি, মিস থেকে মনে রাখবা অর্ডারের নাম হচ্ছে সিপ্রিনিফর্মিস। অর্ডারের নাম কি, সিপ্রিনিফর্মিস, এই যে মিস, সিপ্রিনিফর্মিস, সিপ্রিনিফর্মিস অর্ডারের নাম। আর ফ্যামিলির নাম হচ্ছে সিপ্রিনিডি, সিপ্রিনি, সিপ্রিনি ডি, ডি এ ই, এইখান থেকে বুঝছি মিস ডাইনি, সিপ্রিনি ডাই বা সিপ্রিনি ডি, তাহলে মিস ডাইনি, মিস ডাইনি। এই দুটো জিনিস আমাদের নতুন করে শেখা লাগতেছে। আর বাকি দেখো সবগুলো আমরা পারি না মোটামুটি, এইটুক তো আমরা আগে থেকেই জানি। রুই মাছের শ্রেণী কোনটা, রুই মাছের উপপর্ব কোনটা, রুই মাছের বৈজ্ঞানিক নামও আমরা জানি ল্যাবিও রোহিতা। তাহলে ল্যাবিও রোহিতা বললে জেনাসের স্পেসিস হয়ে যাচ্ছে। কর্ডাটা তো আমরা আগে থেকেই জানি, ভাটিবাটাও জানি, অ্যাক্টিনোপটেরিজিও জানি। জাস্ট জানা লাগলো সিপ্রিনিফর্মিস আর সিপ্রিনিডি, এই দুটো জিনিস নতুন করে জানা লাগলো। মিস ডাইনি শেষ। আগেটা কি বলছিলাম, হাইড্রাই জোয়া ডাডি, ক্লাস ছিল হাইড্রোজোয়া, অর্ডার ছিল হাইড্রোইডা, আর ফ্যামিলি ছিল কি হাইড্রাডি, জোয়া দাদি। আর এখানে মিস ডাইনি। হ্যাঁ, হয়ে গেল সব জিনিস। এখন আসো সিপ্রিনিফর্মিস কেন, সিপ্রিনিফর্মিস এই কারণে, কারণ এদের পার্শ্বরেখা আছে। এদের কি আছে, এই মাছগুলোর পার্শ্বরেখা আছে, পার্শ্ব রেখা থাকে, এই কারণে সিপ্রিনিফর্মিস। এই পার্শ্বরেখাটা দেখে বোঝা যায়, এবং এই পার্শ্বরেখাটা সংবেদী, এই পার্শ্বরেখা দিয়ে সে পানির গুণগত মান, পানির স্রোত এটা বুঝতে পারে। ঠিক আছে। আর সিপ্রিনিডি কারা, সিপ্রিনিডি হচ্ছে কার্প জাতীয় মাছ, যারা কার্প মাছ, কার্প মাছগুলো সিপ্রিনিডির মধ্যে পড়ে। কার্প মাছ কেন, কারণ এদের ভোমারে দাঁত নাই, ভোমারে দাঁত নাই, ভোমার হচ্ছে এদের মুখের একটা অংশ, এটা আরো বুঝবা হাড্ডির চ্যাপ্টার পড়লে। ভোমারে দাঁত নাই, কিন্তু গলবিলে দাঁত আছে, গলবিলে দাঁত আছে। মনে রাখবা কার্প জাতীয় মাছ, বলে না বাজার থেকে আব্বুরা কার্প মাছ কিনে আসছে, সিলভার কার্প, গ্রাস কার্প, কালিবাউস। রুই মাছ ওটা কার্প জাতীয় মাছ, কার্প জাতীয় বড় মাছ, বড় কার্প জাতীয় মাছ। ওহো, ওইভাবে সাউন্ড নাই, হাই হাই, কখন থেকে নাই, হাই হাই। আচ্ছা, ফেসবুক থেকে তো শুনেই নিছো মনে হয় তোমরা। কন্টিনিউ করি ফেসবুক, এখন কন্টিনিউ করি, ফেসবুক থেকে করে নিও, কারণ অনেকটা পড়াই ফেলছি। ওয়েব অ্যাপ সামনেরটুকু ফেসবুক থেকে দেখে নিও, কারণ মেলাখানি পড়াই ফেলছি, এবার টানতে গেলে প্যারা হয়ে যাবে। তোমরা ফেসবুকের বাসীরা এতক্ষণ পরে কেন বলতেছো যে ওয়েব অ্যাপে, ওয়েব অ্যাপে ইয়ে নাই, ওয়েব অ্যাপে সাউন্ড নাই এতক্ষণ পরে?
আসো, সমস্যা নাই, এগুলো খুব কঠিন কিছু না, আমি জাস্ট বুঝাইছি কোনটা কি। ঠিক আছে, দেখো তারপর আছে ল্যাবিও। ল্যাবিও কখন কেন বলছে, কারণ এই মাছগুলোর মাংসল ঠোঁট থাকে, ঠোঁটটা মাংসল হয়, ঠোঁটটা মাংসল হয়, ঠোঁট মাংসল হয়, এই জন্য ল্যাবিও। আর ল্যাবিও রয়েছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। তাহলে দেখো পুরো জিনিসটা আবার দেখো। পর্ব কররা আমরা জানি, কররা পর্বের 3টা উপপর্ব আছে, ইউরো কররা, সেফালো কররা, ভার্টিব্রাটা। যেহেতু রুই মাছের কাটা আছে, তার মানে এতে মেরুদণ্ড আছে, এই জন্য এটা ভার্টিব্রাটা, কারণ মেরুদণ্ড আছে। ভার্টিব্রাটার মধ্যে আবার 7টা শ্রেণী আছে: কন্ডিকটিস, অ্যাক্টিওপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এর মধ্যে প্রথম 3টা কন্ডিকটিস, অ্যাক্টিওপটেরিজি, সার্কোপটেরিজি, এই 3টা হচ্ছে মাছের। কন্ডিকটিস কি? কন্ডিকটিস হচ্ছে তরুণাস্থিময় মাছ, যেমন হাঙর। অ্যাক্টিনোপটেরিজি কি? নতুন 97%, 96% মাছই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। আর 6 থেকে 8 প্রজাতির মাছ আছে সার্কোপটেরিজি, ওটা গ্যানোয়েড প্রকৃতির মাছ। অনেক ওই মাছের পাখনাগুলা দেখে মনে হয় কি পায়ের মতো, মানে ওইখান থেকে উভচর সৃষ্টি হয়েছে এরকম ধারণা করা হয়। তাহলে আমরা যে রুই মাছ পড়তেছি এটা অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত, কারণ এই মাছের পাখনায় রশ্মি থাকে, পাখনা এরকম দাগ 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 রশ্মি থাকে, রশ্মিময় পাখনাযুক্ত মাছ বলা হয় এগুলাকে। এই যে পাখনার মধ্যে এরকম রশ্মির মতো থাকে। হাঙরের পাখনায় কিন্তু কোনো রশ্মি নাই, তোমরা জানো কিনা জানি না, হাঙরের পাখনায় কিন্তু কোনো রশ্মি থাকে না। বা সার্কোপটেরিজি শ্রেণী অন্তর্ভুক্ত যে মাছগুলো, তাদের পাখনায় রশ্মি থাকে না, পাখনায় রশ্মি থাকে অ্যাক্টিনোপটেরিজির মাছগুলোতে, এই জন্য অ্যাক্টিনোপটেরিজি। তারপরে অর্ডারের নাম হচ্ছে সিপ্রিনিফর্মিস। কেন? কারণ এদের পার্শ্বরেখা থাকে। পার্শ্বরেখা কি? এদের কাছ থেকে দেখলে বোঝা যায় মাছটার মাছ বরাবর এরকম একটা রেখা থাকে, এবং এই রেখাটা খাত 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 দেখলে বোঝা যায় খুব সুন্দর করে, খাতযুক্ত রেখা, টাটকা মাছ যদি হয় দেখা যায়। এবং এই রেখাটা সংবেদী, পানির গুণগত মান কেমন, পানি তাপমাত্রা কেমন, এই রেখা দিয়ে সে বুঝতে পারে, এবং পানিতে সোজাসুজি চলতে সে হেল্প করে। আর সিপ্রিনিডি হচ্ছে ফ্যামিলি, কারণ এটা কার্প জাতীয় মাছ। কার্প আবার 2 রকমের, মেজর কার্প, মাইনর কার্প। যে কার্প মাছগুলো বড় এগুলোকে বলে মেজর কার্প, যে কার্প মাছগুলো ছোট এগুলোকে বলে মাইনর কার্প। যেমন রুই মাছ হচ্ছে কার্প মাছ, রুই, মৃগেল, কাতলা, সিলভার কার্প, গ্রাস কার্প, এগুলো হচ্ছে কার্প জাতীয় মাছ। আর কার্প জাতীয় মাছের মধ্যে কি হয় আসলে, এদের মুখে কোনো দাঁত থাকে না, দাঁত থাকে গলার দিকে, সবজিকে যাতে কাটতে পারে। মাছের দাঁত দেখছো? মাছের দাঁত দেখছো? দেখার তো কথা, মাছের দাঁত। তো মাছের অনেক মাছের সামনে যে দাঁত থাকে, ওগুলো কার্পের মধ্যে পড়ে না। এখানে যে কার্প জাতীয় মাছের কথা বলছে, এদের গলার দিকে দাঁত থাকে। দাঁতগুলো আবার কেমন, শক্ত দাঁত না, কর্তন আলের মতো, মানে একটা খাজের মতো দাঁত, যেটা দেশে খাইতে পারে, চাবায় খাইতে পারে। ঠিক আছে। ল্যাবিও কেন? কারণ ঠোঁটটা মাংসল। রুই মাছ, বড় রুই মাছ দেখবা, রুই মাছের ঠোঁট দেখছো কখনো? রুই মাছ তো সবাই দেখছে। রুই মাছের ঠোঁট কিন্তু অনেক নরম হয়, এই জন্য মাংসল ঠোঁট হয়। আর রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রোহিতা। ঠিক আছে। রূপচাঁদা মাছের মুখে কিন্তু দাঁত থাকে, রূপচাঁদা কিন্তু ওই কার্প জাতীয় মাছ না। তাহলে এই হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস থেকে আমরা কোনটা কোনটা পড়বো? শ্রেণীবিন্যাস থেকে আমরা পড়বো রুই মাছ কি, কিসের মাছ এটা জানতে হবে এমসিকিউর জন্য। রুই মাছ কি, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, অ্যাক্টিনোপটেরিজিস শ্রেণীর অন্তর্ভুক্ত জানতে হবে। রুই মাছের ফ্যামিলি জানতে হবে, রুই মাছের অর্ডার জানতে হবে। এই 3টা থেকে পরীক্ষা বেশি প্রশ্ন আসে: রুই মাছের শ্রেণী, রুই মাছের ফ্যামিলি, রুই মাছের অর্ডার। এর মধ্যে ভালো করে মনে রাখবো, রুই মাছের ফ্যামিলি হচ্ছে সিপ্রিনিডি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি বলি সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এটা, রুই মাছের ফ্যামিলি সিপ্রিনিডি। সিপ্রিনিডি ফ্যামিলির মাছগুলোকে কার্প জাতীয় মাছ বলে। আর এটা বৈশিষ্ট্য কি, এর মুখে দাঁত থাকে না, দাঁত থাকে গলবিলে। ভোমার মুখে যে চোয়ালে কোনো দাঁত থাকে না, দাঁত থাকে হচ্ছে গলায়, গলবিলে। ঠিক আছে। তো রুই মাছ কি জাতীয় মাছ? কার্প জাতীয় মাছ। কার্প জাতীয় মাছ আবার 2 রকমের, তাহলে এখানে আমরা একটু জানতে পারি। আচ্ছা, এটা হচ্ছে মেমোরাইজ, এটা মেমোরাইজ। এমন একটু কনসেপ্ট নেই। কার্প জাতীয় মাছ আবার 2 রকমের, মেজর কার্প আর হচ্ছে মাইনর কার্প। মেজর কার্প হচ্ছে যেগুলো বড়, মাইনর কার্প হচ্ছে যেগুলো ছোট। মেজর কার্পগুলো বড় আর মাইনর কার্পগুলো কেমন, ছোট। তাহলে এখন আমরা যদি মেজর কার্প আর মাইনর কার্প মাছের নামগুলো একটু জানি। মেজর কার্পের মধ্যে কারা কারা পড়ছে? এই যে রুই, কাতলা, সিলভার কার্প, এগুলো মেজর কার্পের অন্তর্ভুক্ত। আর মাইনর কার্পের মধ্যে কি পড়ছে? বাটা মাছ। বাটা মাছ শুনছো না? ছোট ছোট বাটা মাছের নাম শুনছো? বাটা মাছ, হ্যাঁ, বাটা মাছের নাম তো শোনার কথা।
বাটা মাছ, ধুনিয়া মাছ, বাটা ধুনিয়া। দাঁড়াও, তোমাদের বইয়ে আরও কয়েকটা মাইনর কার্বের নাম আছে, আমি একটু বলি, আমিই ভুলে গেছি। ধাউস মাছ, এগুলো হচ্ছে মাইনরের অন্তর্ভুক্ত। মাইনর মাইনর মানে ছোট কার্প। মৃগেলও এটার মধ্যে পড়ে, কালিবাউস এখানে পড়ে, সিলভার কার্প, মৃগেল, মৃগেলও বড় মাছের মধ্যে পড়ে। কালিবাউসের নাম তো আমি একটু আগেই বলছি, কালিবাউস। এগুলো সবই কার্পের অন্তর্ভুক্ত, সবই কার্পের অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর ছোট ছোট কার্পগুলা তোমাদের বইয়ে তো আগে দিছিল, এখন পাচ্ছি না। বাটা, ভাগনা, বাটা মাছ আমি লিখে দিই, বাটা ধনিয়া, ধনিয়া আমার নামের মাছ আছে। যাই হোক, এগুলো কনসেপ্ট না, এগুলো কনসেপ্ট, এগুলো তোমার মুখস্থ করতে হবে না, কোনো কালে পরীক্ষা আসবে না। আচ্ছা, বড় আর ছোটো মাছের মধ্যে একটু পার্থক্য দেখাইলাম। ধনিয়া মাছ হয়, হ্যাঁ ধনিয়া। ওকে রান, তাহলে এইখান থেকে আমরা এটুক শিখবো। এটুক যদি শিখে ফেলি তাহলে এখন আমাদের এটুক বুঝলাম যে রুই মাছ কী জাতীয় মাছ, কার্প জাতীয় মাছ। তাহলে এখন একটু আমরা মেন বইয়ের শুরুতে আসি। দেখো, এই হচ্ছে প্রথম অংশ। তো এইখানে অনেক কিছু বলছে প্রথম দিকে, সিপ্রিনিফর্মে, সিপ্রিনিটি, এগুলো আমরা পড়বো না। সাইক্লোয়েড আইস থাকে, এগুলো বলবো না। পটকা থাকে, কার্প থাকে, এগুলো আমরা পড়বো না, এগুলো সবই সামনে আসবে। আমরা জানবো এইভাবে আকৃতির উপর ভিত্তি করে কার্প জাতীয় মাছকে দুই ভাগে ভাগ করা যায়, মেজর কার্প আর মাইনর কার্প, এটা একটু পড়বো আমরা, ঠিক আছে। মেজর কার্প কোনগুলা কোনগুলা? মেজর কার্পগুলোর মধ্যে এই যে দেখো, বড় আকৃতির চাইনিজ কার্প, গ্রাস কার্প, সিলভার কার্প, ঠিক আছে। তারপরে রুই, কাতল, মৃগল, এগুলো হচ্ছে বড় বড় কার্প। তার মধ্যে আমরা রুই মাছের বৈজ্ঞানিক নামটা শিখবো। কাতলা মাছের বৈজ্ঞানিক নাম তো খুবই সহজ, ক্যাটলা ক্যাটলা। আর মৃগেল মাছের বৈজ্ঞানিক নামটা যদি আমরা পড়তে পারি কাইরোসাস, তাহলে খুবই ভালো, খুবই ভালো। এটা জোরপূর্বক না, এমনি জানলেও চলবে, ঠিক আছে। আর মাইনর কার্পও আছে। মাইনর কার্পের মধ্যে নদী খালবিল জলধারে যেসব কাজ আসে তার মধ্যে ভগ্না, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছ যা মাইনর, মাইনর কার্প, সিপিডি, ভাগনা দিছে, তারপরে বাটা দিছে, কালিবাউ দিছে। এগুলো আবার কি, এগুলো হচ্ছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, বাটা মাছের বৈজ্ঞানিক নাম দেখো, ল্যাবিও ব্যাটা, ওকে। আর এই মাইনর কার্পগুলো কিন্তু বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কালিবাউস হচ্ছে মাইনর কার্পের মধ্যে দিছে, হ্যাঁ একটু কারেকশন করতে হবে, দাঁড়াও একটু কালেকশন করি। এই যে কালিবাউস কাটে এখানে নিয়ে আসো, কালিবাউস। তো এগুলোও বড় হয়, কিন্তু এইগুলো আবার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, এগুলা, ঠিক আছে, বাণিজ্যিকভাবে এগুলো গুরুত্বপূর্ণ। শেষ, এরপরে কিছু লাগবে না। এরপরে এই যে ওজন ফোজন এগুলো কিচ্ছু লাগবে না, কোথায় বাস করে এগুলো কিচ্ছু লাগবে না, রিডিং পড়বা, ঠিক আছে। তারপর দেখো যে এটা আমরা পড়ে ফেলছি, এই যে অ্যাক্টিন অফ টেরিজিটা পড়বা, অর্ডারটা পড়বা, ফ্যামিলি পড়বা, সিপ্রিনিটি, এই তিনটে জিনিস পড়বা, বেশি গুরুত্বপূর্ণ। শেষ, আর কিছু লাগবে না। এই যে মাছগুলো দেখে রাখো কোনটা কেমন, যে কোনোদিন দেখো না। এই যে চাইনিজ কার্প, এটা তো বাজারে খুব হয়, দেখতে অনেকটা পাঙ্গাস মাছের মতো, অনেকটা পাঙ্গাস মাছের মতো, ঠিক আছে। না ওটা আমি কারেকশন করে দিছি, কালিবাউসটা। তারপরে গ্রাস কার্প, ওকে, গ্রাস কার্প। তারপরে সিলভার কার্প, সিলভার কার্প আমরা দেখছি একদম সিলভারের মতো কালার হয়, মাঝে মাঝে শরীরে লাল 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 থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে মৃগেল, এই যে মৃগেল, মৃগেল মাছ। তারপরে আমাদের জনপ্রিয় রুই মাছ, ক্যাটলা মাছ যার মাথা অনেক বড়, ঠিক আছে। তারপরে ভগ্না, এই যে ভগ্না, এই যে মাইনর কাপ, ভগ্না, কালিবাউস আর বাটা, ঠিক আছে, মাইনর কাপ। তারপর মেজর কাপ কোনগুলো এখানে দিচ্ছে, এই যে মাইনর কাপ আলাদা করে দিচ্ছে। তাহলে ভগ্না, ভাগনা, ভগ্না দুটোই বলে, কোনো জায়গায় ভগ্না বলে, কোনো জায়গায় ভাগনা বলে। কালিবাউস আর বাটা এগুলো হচ্ছে মাইনর কার্প। এগুলো কী কার্প? এগুলো হচ্ছে মাইনর কার্প। আর এগুলো একটু ছোটো হয় সাইজে, সাইজের তুলনামূলক একটু ছোটো হয়। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবা, কালিবাউস আবার বড়ও হয়, তবে তুলনামূলক ছোটো হয়। এরা সাইজটা একটা নির্দিষ্ট মাছের পর্যায়ে এসে আর পরে আর বড় হয় না, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে কিছু জিনিস তোমাদেরকে বলি, কয়টা মজার জিনিস এখানে আছে। এরা যখন একদম শুরুর দিকে থাকে, শুরুর দিকে, একদম শুরুর দিকে, তখন মানে জাস্ট ডিম ফুটে হয়েছে মাত্র, তখন তারা কি করে, প্রাণী প্লাঙ্কটন এবং উদ্ভিদ প্লাঙ্কটন খায়। প্রাণী প্লাঙ্কটন এবং উদ্ভিদ প্লাঙ্কটন খায়। প্লাঙ্কটন কি জানো? এগুলো দাগায়ও না, শুনো। প্লাঙ্কটন কি জানো? প্লাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান ছোট 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 জীব। আর সেটা যদি জু প্লাঙ্কটন হয় তাহলে প্রাণী প্লাঙ্কটন, তাহলে কেমন পানিতে ভাসমান জীব কি?
পানিতে বাসমান প্রাণী কি? মশার লার্ভা। মশার লার্ভা পানিতে থাকে না? তারপর দেখো পানির উপর ছোটো ছোটো মাকড়সা টাকড়সা থাকে না? এগুলোকে বলে প্লাঙ্কটন, ছোটো ছোটো প্রাণী। জু প্লাঙ্কটন আছে আর ফাইটো প্লাঙ্কটন আছে। ফাইটো প্লাঙ্কটনগুলো শৈবাল, যেগুলো পানির উপর ভাসমান থাকে। ফাইটো মানে উদ্ভিদ, জু মানে প্রাণী। এই দুটাকে সে ছোটোবেলায় খায়। তারপর ছোটোবেলায় সে প্রাণীও খাচ্ছে, উদ্ভিদও খাচ্ছে। আচ্ছা ফাইন। পরে যখন তার আকৃতি আঙ্গুলিপোনা হয়, আঙ্গুলিপোনা কি, যে আঙ্গুলের মতো সাইজ হয় যখন, এটাকে আঙ্গুলিপোনা বলে। আঙ্গুলিপোনা হলে তখন সে প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করে, কিন্তু ডেসমিট, ফাইটোফ্লাজেট এবং শৈবাল বেশি খায়। ডেসমিট আর ফাইটোফ্লাজেলেট বলতে শৈবালকেই বুঝাইছে, ঠিক আছে? এগুলো সে বেশি খায়, অর্থাৎ উদ্ভিদ টাইপের জিনিস বেশি খায়। আর তরুণ ও প্রাপ্তবয়স্ক হইলে তখন সে শৈবাল এবং নিচের গাছপালাই খায়। তাহলে এক্স্যাক্টলি তাহলে রুই মাছ তাহলে কি প্রকৃতির বলো? এক্স্যাক্টলি তাহলে রুই মাছ কি প্রকৃতির তাহলে বলো? তাহলে ছোটবেলায় সে ছোট ছোট প্রাণী খাইতো, বড় হওয়ার সাথে সাথে পানি খাওয়া বাদ দিয়ে শৈবাল এবং উদ্ভিদ খাওয়া শুরু করছে। তাহলে কি বলো? তাহলে রুই মাছ কি প্রকৃতির? রুই মাছ হচ্ছে শাকাশি প্রকৃতির। এই কথাটাই খেলে দাগাও, আর কিছু লাগবে না, এই কথাটাই দাগাও। আর তারপরে সে কাদা বালু এইগুলাও সে মাঝে মাঝে খুঁটে খুঁটে খায়, এগুলো দরকার নাই, ঠিক আছে? গেল, শেষ। তাহলে প্রধানত শাকাশি। এরপর দেখো যেই কথা, এই যে এইগুলো কিচ্ছু দাগাবা না উপরে, এগুলো সব সামনে আসবে, এগুলো সব কেটে দাও, এখন দরকার নাই। এই যে কর্তন, আল, ফুলকার, রেকার, এগুলো কিছু দাগানোর দরকার নাই। এটা দাঁত নাই, হ্যাঁ এটা বলতে, এটা মনে রাখতে পারো, এটা দাঁত নাই, দাঁতের বদলে কর্তন আল আছে। কর্তন আল, ওই যে একটা খাজের মতো আছে গলার দিকে, দাঁত নাই সরাসরি, এটা এমনি দাগায় রাখতে পারো। যেই কথাটা না দাগালে পাপ হবে সেটা হচ্ছে রুই মাছ 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। তার মানে কি, কানাডা টাইপের দেশ, অস্ট্রেলিয়া টাইপের দেশ যেখানে বরফ, ওখানে রুই মাছ পাওয়া যায় না। রুই মাছ ওখানে পাওয়া যায় ক্যানে রিজার্ভ করে প্রসেস করে এগুলো খাইতে হয়, ওখানে রুই মাছের অনেক দাম। তাহলে এই রুই মাছ 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, স্বাভাবিক, এটাই তো হবে। দেড় তাপমাত্রা তো বাইরের তাপমাত্রা সাথে উঠানামা করে। তাহলে এই প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছে রুই মাছ বাঁচতে পারে না? পারবো? বলো পাবো কিনা? যেটুকু বলতেছি এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। এর বাইরে পড়তে গেলেই শুধু শুধু মারা খাওয়া, দরকার নেই। যত কম পড়তে পারবা তত তোমার জন্য ভালো, তত ব্রেনের উপর চাপ কম পড়বে। তত বেশি পড়বা তত ব্রেনের চাপ বেশি পড়বে, পরীক্ষায় আসবে না। কি দরকার? যেটা জানার জন্য সেটা জানবো। আমি তোমাদের রুই মাছ কাটার ভিডিও দিব, রুই মাছ কাটার ভিডিও দেবো, আমি বানাইতে পারতেছি না সময়ের কারণে, রুই মাছ এনে রেখে দিছি, বাট ভিডিও বানানোর সময় পাচ্ছি না, বাট দিব, টেনশনে কিছু নাই। সব জিনিস চোখের সামনে একবার দেখতে পারবা। তারপর দেখো প্লাঙ্কটন জিনিসটা কি, এখানে জানার জন্য তোমাদেরকে দিছে। প্লাঙ্কটন জিনিসটা কি এখানে লিখছে দেখো, এটা জাস্ট জানার জন্য। এটা পাশে লিখে রাখতে পারো এনটিকে। এনটিকে মানে কি, নাইস টু নো, মানে কি জেনে রাখা ভালো। ওকে, পানিতে মুক্ত ভাসমান অবস্থায় বসবাসকারী এবং স্রোতের অনুকূলে ভেসে বেড়ানো ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবগোষ্ঠীকে প্লাঙ্কটন বলা, যেটা তোমাদের একটু আগে বলছিলাম। শৈবাল উদ্ভিদ জাতীয় প্লাঙ্কটনগুলোকে ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন বলে। যেমন ক্লোরেলা, নেভিকুলা, এগুলো হচ্ছে শৈবাল, এগুলো শৈবালের নাম। ক্লোরেলার নামটা চেনা চেনা লাগে না? দেখো তো, এই ক্লোরেলার নামটা চেনা চেনা লাগে না? জু ক্লোরেলা, দেখছি না এটা আমরা ভিডিওতে? হ্যাঁ। আর প্রোটোজোয়া জাতীয় প্লাঙ্কটনগুলোকে জু প্লাঙ্কটন বা প্রাণী প্লাঙ্কটন বলে। এখানে মশার লার্ভাও পড়তে পারে, যেগুলো প্রাণী, যেমন প্যারামেসিয়াম এবং ড্যাফনিয়া। এই ড্যাফনিয়া দেখছি না আমরা? হ্যাঁ, ড্যাফনিয়া দেখছি না? কার প্রিয় খাবারের মধ্যে ছিল? হাইড্রার মধ্যে ড্যাফনিয়া দেখছি না আমরা? মনে করো তো, ড্যাফনিয়া, এই ড্যাফনিয়া কিন্তু আমরা দেখছি। আর প্যারামেসিয়াম হচ্ছে, এটাও ছোট্ট একটা অ্যামিবা টাইপের একটা প্রাণী। আমার কাছে মনে হয় ছবি আছে, লেট মি শো ইউ। দেখো এই যে ডেজমিট দেখাইছিলাম না একটু আগে, ডেজমিটের কথা আসছিল না? ডেজমিট, এটা হচ্ছে ডেজমিট, এই যেটা হচ্ছে ডেজমিট, দেখো এটা হচ্ছে ডেজমিট, শৈবাল টাইপের। এটা হচ্ছে প্যারামেসিয়াম, অ্যামিবা টাইপের, প্রোটোজোয়া রাজ্যের প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এর বাইরে অনেক ফ্লাজেলা থাকে। দেখো প্যারামেসিয়ামের বাইরে অনেক ফ্লাজেলা আছে, এর দেহের বাইরে অনেক ফ্লাজেলা আছে চলাচল করার জন্য। এটা হচ্ছে প্যারামেসিয়াম। আর 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 ড্যাফনিয়া তো তোমরা আগেই দেখছো। ড্যাফনিয়া তো তোমরা আগেই দেখছো,
দেখো নাই, ড্যাফনিয়া হাইডার প্রিয় খাবারের মধ্যে একটা। তো এগুলো আমরা দেখছি। তো এই যে প্লাঙ্কটন, তো প্লাঙ্কটনের মধ্যে এইটুকুই, জুও প্লাঙ্কটনের নামগুলো দেখায় রাখতে পারো, এমসিকিউ স্ক্যাটার ভাবে আসতে পারে। আসো এবার আমার সামনে রুই মাছ আছে এবং আমার আঁকানো রুই মাছও আছে। রুই মাছ যারা চোখে দেখছো তারা তো দেখছো রুই মাছের আকৃতিটা কেমন, দেখো তো একটু কেমন না, এই যে এরকম দেখো, এই যে এরকম টাইপের না, এই যে এই এই যে এরকম হয়ে যায়, এই দেখো তো, এই যে এই যে এই যে এরকম টাইপের, বা আমি যদি সামনে থেকে দেখাই যে এরকম টাইপের, যে এরকম টাইপের, এই ধরো এই যে এই যে এটা এরকম টাইপের না আকৃতিটা রুই মাছের, হ্যাঁ এই যে এরকম, হ্যাঁ মাঝখানে মোটা। তো এই আকৃতির ফলে না একটা অ্যারোডাইনামিক্স মানে ওয়াটার ডাইনামিক্স পায়, বাতাস হইলে তো অ্যারো মানে পানির মধ্যে সে যাতে সুন্দর করে চলতে পারে, তাহলে মাথার এই জন্য চোকা, চোকা মাথা। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় স্ট্রিমলাইন্ড। এই গঠনটাকে কি বলা হয়? স্ট্রিমলাইন্ড গঠন। এটা দাগাও, রুই মাছের আকৃতিটা কেমন? স্ট্রিমলাইন্ড, দাগাও এম। রুই মাছের আকৃতিটা কেমন? স্ট্রিম লাইন্ড। স্ট্রিম মানে প্রবাহ, মনে রাখবা, স্ট্রিম মানে প্রবাহ, কার প্রবাহ? পানির প্রবাহ। আর লাইন্ড মানে কি? লাইন মানে হচ্ছে সরল রেখা বা সরল রেখা বলতে পারি আমরা, সরল রেখা। তাহলে সরল রেখা প্রবাহ মানে কি? পানির স্রোতের মধ্যে সে যাতে চলতে পারে, এই যে তার স্ট্রাকচারটা কেমন? স্ট্রিমলাইন্ড। কি? স্ট্রিমলাইন্ড। সে যাতে খুব সুন্দর করে পানির মধ্যে ব্যালেন্স হয়ে চলতে পারে, এই যে মুখটা চোকা, পেটটা মোটা, এই স্ট্রাকচারটাকে কি স্ট্রাকচার বলে? সবাই বলো তো কমেন্টে, কি স্ট্রাকচার বলে? স্ট্রিমলাইন স্ট্রাকচার বলে। খুবই গুরুত্বপূর্ণ এটা, স্ট্রিমলাইন স্ট্রাকচার। স্ট্রিমলাইন স্ট্রাকচার, স্ট্রিমলাইন স্ট্রাকচার যেহেতু পড়ে ফেলছি, এবার এটা একটু দেখি আমরা। এদের মধ্যরেখা বরাবর দুই সাইডে এরকম একটা লাইন আছে, দুই সাইডে, দুই সাইডে একটা লাইন আছে। মাছ কিনলে দেখবা আছে এরকম, আমি তোমাদের ভিডিওতে দেখা দিব। এই লাইনটার নাম হচ্ছে পার্শ্বরেখা। এই লাইনটার নাম কি? পার্শ্বরেখা। এই পার্শ্বরেখা দিয়ে এটা সংবেদী, এ অনুভব করতে পারে পানির কন্ডিশন কেমন, পানি ভালো না খারাপ, পানির তাপমাত্রা কেমন, এগুলো সে বুঝতে পারে। আর তার দেহকে তিনটা অংশে ভাগ করা যায়: মাথা, দেহ, লেজ। মাথা, দেহ, লেজ। তো আমরা এখন আসবো পুরো স্ট্রাকচারে। তাহলে আমরা একটা জিনিস জেনে গেলাম, রুই মাছের আকৃতিটা কেমন? স্ট্রিমলাইন্ড আকৃতি। রুই মাছের আকৃতিটা কেমন? স্ট্রিমলাইন্ড আকৃতি, এটা আমরা জেনে গেলাম। এখন আসো আমরা একদম শুরুতে চলে যাই। দেখো কতগুলো আইস আঁকাইছি, আইস আগে থেকে আঁকায় রাখছে, এই যে। তাহলে এই স্ট্রাকচার কেমন বলো? রুই মাছের স্ট্রাকচার কেমন? কুইকলি বলো। পানির স্রোতের মধ্যে চলবে, স্ট্রিম মানে পানির স্রোত, সোজা হয়ে চলতে পারবে, তাহলে স্ট্রিমলাইন্ড। কেমন? স্ট্রিমলাইন্ড। রুই মাছের স্ট্রাকচার কেমন? স্ট্রিমলাইন স্ট্রাকচার, স্ট্রিমলাইন স্ট্রাকচার। ওকে, এই হচ্ছে রুই মাছের পুরো দেহ, আমি আগে থেকে আঁকায় রাখছি। এর মধ্যে খেয়াল করো, এইটুকু হচ্ছে মাথা। আমি যদি মার্ক করে দিই, আমি আগে থেকে আঁকায় রাখছি, তোমাদের এই চিত্র পরীক্ষা আসবে না, আর যদি আসেও নিজের মতো করে আঁকাইতে পারবা, নর্মালি আসে না। এটা আমি আগে থেকে আঁকায় রাখছি, পরীক্ষা আসবে না বলে আগে থেকে আঁকায় রাখছি, তোমাদের না আঁকাইলেও চলবে। এই হচ্ছে মাথা, এইটুকু হচ্ছে দেহকাণ্ড, আর বাকিটুকু হচ্ছে লেজ। এটুকু হচ্ছে লেজ। এই দেড় ভাগ হয়ে গেছে। তাহলে এইটুকু হচ্ছে মাথা, এইটুকু হচ্ছে দেহকাণ্ড, আর এইটুকু হচ্ছে লেজ। এটা আবার ভাইবো না দেহে দেখা যে দেহকাণ্ড লেজের থেকে ছোট, লেজ বড়, এরকম ভাইবো না, এটা আকারের উপর নির্ভর করছে আর কি। তো এই যে অংশটা হচ্ছে মাথা। মাথা কতটুকু? আব্বু আম্মুরা রুই মাছ কেনার সময় খেয়াল করছো, রুই মাছের কান টেনে দেখে, যে কোনো মাছ কেনার পরে কান টাইনা দেখে, এরকম কান বলতে কি এটা কানকো বলে, কানকো, ওই কানকো টাইনা দেখে লাল কিনা, লাল কি লাল? ফুলকা, ফুলকা লাল কিনা। এই ফুলকা লাল থাকলে মাছটা টাটকা, আর ফুলকা যদি কালচে টাইপের হয়ে যায়, ঘোলা টাইপের হয়ে যায়, তাহলে মাছটা অনেক আগে টাটকা না। তো যে কান টেনে যেটা ধরে ওইটাকে বলে কানকো। তাহলে এটা কি কানকো? এই যে এই গঠনটা কি? এই গঠনটা হচ্ছে কানকো। এই যে এইটুকু, এইটুকু হচ্ছে কানকো, এটুকু হচ্ছে কি কানকো। কানকোকে ইংলিশে বলা হয় অপারকুলাম। অপারকুলাম, অপারকুলাম নামটা আগে এক জায়গায় পড়ছি, কোথায় পড়ছে বলো তো?
এই অপারকুলাম নামটা আগে এক জায়গায় পড়ছি। আচ্ছা বাঁকাভাবে লিখলে খারাপ লাগে দেখতে, বাঁকাভাবে না লিখি। এই অপারকুলাম নামটা আমরা আগে এক জায়গায় পড়ছি। কোথায়? হাইড্রায়। হাইড্রা নিডোসাইডে অপারকুলাম নামের ঢাকনা ছিল। তো কানকো মানে অপারকুলাম। আর কানকো এটা তোমাদের ভিডিওতে আমি দেখাবো না। কানকোটা যাতে ওই ফুলকারন্ধ্রকে ঢেকে রাখতে পারে, ফুলকারন্ধ্র মানে বুঝছো তো, কানকো টান দিলে যেটা দেখা যায় হচ্ছে ফুলকারন্ধ্র, ওইটাকে যে সুন্দর করে যাতে ঢেকে রাখতে পারে এই জন্য একটা কানকোর পাশে একটা পর্দার মতো থাকে, ওটাকে বলে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কি পর্দা? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ভালো করে দাগায় রাখো এটা। এই কানকো তুমি যদি তুলে ফেলো, কানকো তুমি যদি ভেঙে ফেলো, তাহলে কি ফুলকারন্ধ্র দেখতে পারবা, কারণ ওটা নিচে ফুলকা। কানকো যাতে ফুলকারন্ধ্রকে ভালো করে ঢেকে রাখতে পারে, এই জন্য কানকোর বাইরে একটা পর্দার মতো আছে, এটাকে বলে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কি পর্দা? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কি পর্দা? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এই পাশে আছে ঠোঁট, এবং এই জায়গাটাকে বলে টুন্ড। এই জায়গাটাকে বলে টুন্ড। টুন্ড কি বলা হয়? টুন্ড। টুন্ড এই জায়গাটা। এবং এই টুন্ডটা কেমন? ভোতা। এই টুন্ডটা কেমন? ভোতা। টুন্ড ভোতা। এই যে এই জায়গাটা, এই জায়গাটা বলে টুন্ড, এটা হচ্ছে ভোতা। এবং কিছু কিছু মাছ এরকম সূক্ষ্ম সুচালু, এরকম না, এটা টুন্ড ভোটা, ভোতা। এবং ঠোঁট উপর দিকে আছে দুইটা নাসারন্ধ্র, দুই দিকে দুটো নাসারন্ধ্র, নাসারন্ধ্রের পিছনে আছে চোখ, যেটা গুরুত্বপূর্ণ। দেখো আমাদের উপরের সোয়ালরা বলে ম্যাক্সিলা, নিচের সোয়ালরা বলে কি? ম্যান্ডিবল। মাছেরও তাই। মাছের এই যে উপরের দিকে সোয়াল যেটা ঠোঁটের উপর দিকে ওটা ম্যাক্সিলা। ওই ম্যাক্সিলা থেকে মাঝে মাঝে এরকম গোফের মতো বের হয়, এরকম গোফের মতো বের হয়, এরকম উপর থেকে এরকম গোফের মতো বের হয়। দেখছো কিনা জানি না, কিছু কিছু মাছের উপর দিক থেকে এরকম গোফের মতো বের হয়, দেখছো এটা? এটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। এটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। ম্যাক্সিলা থেকে যেহেতু বের হয়, ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি বারবেল। ম্যাক্সিলারি বারবেল, এই কথাটা গুরুত্বপূর্ণ। ম্যাক্সিলারি বারবেল উপরের চোয়াল থেকে বের হয়। উপরের চোয়াল থেকে কি বের হয়? ম্যাক্সিলারি বারবেল। কি বের হয়? ম্যাক্সিলারি বারবেল। টুন্ড ভোতা, টুন্ডরা ভোতা। টুন্ড ভোতার পাশাপাশি একটা জিনিস লেখা রাখো, এবং নিচু, মুখটা একটু নিচুর দিকে থাকে, মুখটা একটু নিচুর দিকে থাকে। টুন্ড ভোটা এবং নিচু। থাকতেছে কি? ম্যাক্সিলারি বারবেল। থাকতেছে কি? নাসারন্ধ্র। থাকতেছে কি? নাসা রন্ধ্র। কয়টা? দুইটা। আর আছে কি? চোখ। আচ্ছা মাথায় কি কোনো আইস আছে? রুই মাছের মাথায় কোনো কোনো আইস নাই, মনে রাখবা। রুই মাছের মাথায় কিন্তু কি থাকে না? কোনো আইস থাকে না। তাহলে মাথায় কোনো আইস নাই, মনে রাখবেন। মাথায় আইস নাই, মাথায় কোনো আইস নাই, এটা কিন্তু মাথারই অংশ। মাথায় কিন্তু কোনো আইস নাই। কোন পর্যন্ত? কানকো পর্যন্ত। কোন পর্যন্ত? কানকো পর্যন্ত বা অপারকুলাম পর্যন্ত। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করি, স্যার এখানে লেজ কোনটা, আপনারা গণহারে উত্তর দিবেন স্যার এইটা হচ্ছে লেজ। স্যার এটা লেজ না, এটা পুচ্ছ পাখনা, এটা একটা পাখনা। লেজ কোথায় জানো? লেজ হচ্ছে এই যে পায়ুছিদ্র, দেখতেছো পায়ুছিদ্র, পায়ুছিদ্র, এই যে পায়ুছিদ্র, এই পায়ুছিদ্রের পরে যা আছে পুরোটাই লেজ। পায়ুছিদ্রের পরে কিছু মাছের সামনে মোষের মতো অংশ কি বলে? এটাই তো, এই যে মোষ, এই যে মোষের মতো, এটা তো ম্যাক্সিলারি বারবেল। এই যে মোষের মতো থাকে যেটা, এটা ম্যাক্সিলারি বারবেল। এটাই তো বললাম। আচ্ছা তো এই যে পায়ুছিদ্র, যেটা পায়ুছিদ্রের পরের যে অংশ ওই পুরোটাই লেজ। ঠিক আছে? লেজ হচ্ছে এই পুরোটা পিছনে, পায়ুর পরে পুরোটা হচ্ছে লেজ। ওকে ফাইন। তাহলে মাঝখানে অপারকুলাম ঢাকনা থেকে, সরি কানকো থেকে পায়ু পর্যন্ত এই যে অংশটা, এটা হচ্ছে দেহকাণ্ড। কানকো থেকে পুরো যে অংশটা ওটাই কি? দেহকাণ্ড। মনে থাকবে? দেহকাণ্ড। ওকে, ওকে দেখো এই দেহকাণ্ড বরাবর তিনটা ছিদ্র আছে। তো নর্মালি দেখে মনে হতে পারে ছিদ্রটা আসলে লেজের মধ্যে পড়ছে, আসলে লেজের মধ্যে না, দেহকাণ্ডের মধ্যে আলোচনা করে। তিনটা ছিদ্র, কয়টা ছিদ্র? তিনটা। তিনটা ছিদ্র আছে, ওটা দেহকাণ্ডের মধ্যেই পড়ে, লেজের মধ্যে পড়ে না। পাশাপাশি থাকে তিনটা ছিদ্র। কি কি? পায়ু ছিদ্র, পায়ু ছিদ্র, জনন ছিদ্র, পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র। পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র।
পায়ু ছিদ্র দিয়ে পায়খানা ত্যাগ করে, জনন ছিদ্র দিয়ে সে শুক্রাণু ডিম্বাণু ত্যাগ করে, আর রেচন ছিদ্র দিয়ে সে কি করে, রেচন পদার্থ ত্যাগ করে। তাহলে এটা মনে রাখার টেকনিক হচ্ছে পাঁজর। মনে রাখার টেকনিক হচ্ছে পাঁজর। পাঁজর বলে না, পাঁজরের হার। পায়ু, জনন, রেচন। বাট এটাকে কার আন্ডারে রাখা হয়? এটাকে দেহের আন্ডারেই রাখা হয়, কারণ পায়ু পর্যন্ত ওই একই সাথেই থাকে, এই জন্য এটাকে আর লেজের মধ্যে ফালায় না। ঠিক আছে? তো কোনো কোনো জায়গায় আবার এটা বলছে যে পায়ু, জনন, রেচন এটা আবার লেজের অংশ, কোনো কোনো জায়গায় দেহকাণ্ডের অংশ বলছে। তো আজমল স্যার বলছে এটা দেহকাণ্ডের অংশ, তো আমরা দেহকাণ্ডেই পড়বো। ওকে, আচ্ছা। তারপর দেখো আর কি আছে, এখানে আছে বেশ কিছু পাখনা। কি আছে? পাখনা। এইটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা। কি পাখনা? পৃষ্ঠ পাখনা। ডরসাল ফিন, পৃষ্ঠ পাখনা বা ডরসাল ফিন। এখানে একটা কথা লিখছে দেখো, 15 থেকে 16। এর মানে কি? এই পৃষ্ঠ পাখনায় 15 থেকে 16টা রশ্মি আছে। ওই যে পাখনা রশ্মি বলছি না, পাখনা রশ্মি, পাখনায় যে থাকে রশ্মির মতো, এটা শুধুমাত্র এই অ্যাক্টিনোপটেরিজি মাসেরই আছে। তাহলে কয়টা? 15 থেকে 16টা। এটা এমসিকিউতে আসে মাঝে মাঝে, মেডিকেলে আসছিল, এই জন্য আমি এখানে লিখে দিছি, একটু কষ্ট হলে পড়তে হবে। তারপরে দেখো বুকের দিকে, এই যে কানকোর ঠিক পরে আছে কি, বুকের দিকে আছে হচ্ছে পেক্টোরাল ফিন বা বক্ষ পাখনা। বক্ষ পাখনা। বক্ষ পাখনা। কি পাখনা? বক্ষ পাখনা, পেক্টোরাল ফিন। রশ্মি কয়টা? 16 থেকে 17টা। 16 থেকে 17টা, তার মানে এখানে বেশি। তারপর দেখো এখানে একটা পাখনা আছে, এটাকে বলে শ্রোণী পাখনা বা পেলভিক ফিন। শ্রোণী পাখনা বা পেলভিক ফিন। শ্রোণী, শ্রোণী, শ্রোণী মানে কোমর। শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা বা পেলভিক ফিন। রশ্মি কয়টা? 9টা। রশ্মি কয়টা? 9টা। এটা কি? এটা হচ্ছে পায়ু পাখনা, পায়ুর পিছন দিকে থাকে। এই পায়ু পাখনা, এটা হচ্ছে পায়ু পাখনা। পায়ু, এটাকে বলা হয় পায়ু পাখনা। অ্যানাল ফিন, পায়ু পাখনা, অ্যানাল ফিন, যেখানে রশ্মি থেকে 7টা, সব থেকে কম, সব থেকে কম। আর এই যে যেটাকে আমরা কি ভাবতাম, যেটাকে আমরা ভাবতাম হচ্ছে, যেটাকে আমরা ভাবতাম লেজ, এটা আসলে লেজ না, এটা হচ্ছে পুচ্ছ পাখনা। এটা কি পাখনা? পুচ্ছ পাখনা। সব থেকে বড় পাখনা। রশ্মির সংখ্যা 19টা। রশ্মির সংখ্যা কয়টা? 19টা। কডাল ফিন, এটাকে বলে কডাল ফিন। সব থেকে বেশি রশ্মি থাকে এখানে। পুচ্ছ পাখনা। কি পাখনা? পুচ্ছ পাখনা। তারপর এখন তোমরা বুঝতে পারতেছো কয়টা কোথায়? দেখো, পৃষ্ঠ, বক্ষ, শ্রোণী এটা দেহকাণ্ডের মধ্যে, পুচ্ছ আর পায়ু লেজের মধ্যে। মাথায় রাখতে হবে কিন্তু, এই পেছনে কিন্তু লেজ। তাহলে পায়ু পাখনার, পুচ্ছ পাখনার লেজে, পৃষ্ঠ, বক্ষ, শ্রোণী দেহে, মাথায় কোনো পাখনা নাই। আরেকটা কথা মনে রাখবা, মাথায় আইস নাই, সব আইস এইটুকু জায়গার মধ্যে। এখানে কিন্তু কি আছে? আইস আছে। এবং আইসগুলো কেমন? সাইক্লয়েড আইস, মিউকাস সম্বলিত সাইক্লয়েড আইস। এখানে আমরা পরে আসবো। এটা তো মধ্যরেখা, আগেই জানছি আমরা, মধ্যরেখা। ক্লিয়ার? তাহলে এখন দেখো আরেকটা জিনিস জানতে হবে, কোনটা জোড়া পাখনা, কোনটা বেজোড়া পাখনা। পিঠের দিকে পাখনা একটাই থাকে, তাহলে এটা বেজোড়া পাখনা। পায়ুতে পাখনা একটাই থাকে, এটা বেজোড়া পাখনা। পুচ্ছে পাখনা একটাই থাকে, এটা বেজোড়া পাখনা। কিন্তু বুকের দিকে কিন্তু দূরে থাকে, দেখছো? তাহলে বক্ষ পাখনা জোড়া। পেটের দিকে পাখনা কিন্তু দূরে থাকে, যেই জায়গায় দুইটা থাকে এরকম। তাহলে বুকে 2টা, পেটে 2টা। তাহলে শ্রোণী পাখনা কিন্তু 2টা। তাহলে শ্রোণী আর বক্ষ হচ্ছে জোড়া পাখনা, পায়ু, পুচ্ছ আর পৃষ্ঠ হচ্ছে বেজোড়া পাখনা। মনে রাখার টেকনিক হচ্ছে প প প, বিপ, এভাবে মনে রাখবা, বিপ, বিপ, এভাবে মনে রাখবা। বি থেকে হচ্ছে বেজোর, বি থেকে মনে রাখবা বিজোর, আর প থেকে মনে রাখবা প প প, পুচ্ছ, পৃষ্ঠ, পায়ু, বিজোড় পাখনা। পুচ্ছ, পৃষ্ঠ, পায়ু, বিজোড় পাখনা। পুচ্ছ, পৃষ্ঠ, পায়ু, বিজোড় পাখনা। ঠিক আছে? আর বাকিগুলো জোড়া পাখনা। কোনটার রশ্মি কত? এর মধ্যে সব থেকে বেশি রশ্মি পুচ্ছ পাখনায়, 19টা। তারপরে হচ্ছে পৃষ্ঠ পাখনায়, বক্ষ পাখনায় 16 থেকে 17টা। তারপর হচ্ছে পৃষ্ঠ পাখনায় 15 থেকে 16টা। তারপর শনি পাখনায়, শনি পাখনায় 9টা। আর পুচ্ছ পায়ু পাখনায় 7টা। সব থেকে কম হচ্ছে পায়ু পাখনায়। সব থেকে কম কোটা পায়ু পাখনায়। সব থেকে বেশি কোথায়? পাখনার রশ্মির সংখ্যাগুলো জানতে হবে। রশ্মির সংখ্যাগুলা জানতে হবে। রশ্মির সংখ্যাগুলা জানতে হবে। ক্লিয়ার? বহুত কিছু করে ফেলছি। ও আরেকটা জিনিস মনে রাখবা, এই পুচ্ছ পাখনায় প্রধান চলন অঙ্গ, প্রধান চলন অঙ্গ। যদি প্রশ্ন আসে
রুই মাছের প্রধান চলনাঙ্গ কোনটা? পুচ্ছ পাখনা। রুই মাছের প্রধান চলনাঙ্গ কোনটা? রুই মাছ যে চলাচলা করে পানিতে, সাঁতার কাটে, কিসের মাধ্যমে? পুচ্ছ পাখনার মাধ্যমে। কিসের মাধ্যমে? পুচ্ছ পাখনার মাধ্যমে। পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, আচ্ছা, লেজের বেলায় একটু বলি। লেজে কি হয়? লেজের যে পাখনাটা, যে পুচ্ছ পাখনা, এই পুচ্ছ পাখনাটা কেমন বলো তো? দুইটাই সমান না? দেখো তো, এই যে এই টাইপের পাখনাকে কি পাখনা বলে বলো? এই টাইপের পাখনাকে কি পাখনা বলে? যেমন হাঙর মাছের পাখনা হচ্ছে যে এরকম, একটা ছোট একটা বড়। এখানে তো দুটোই সমান। এটাকে বলা হয় হোমো সার্কাল। কি পাখনা? হোমো সার্কাল। হোমো মানে সমান। তাহলে এই পাখনাটা কেমন? হোমো সার্কাল। এটা আমরা আগে পড়ছি না বলো তো? এটা আমরা আগে পড়ছি না? হোমো সার্কাল পুচ্ছ পাখনা আগেই পড়ছি। হোমো সার্কাল পুচ্ছ পাখনা, হোমো সার্কাল পুচ্ছ পাখনা। এবং কশেরোকা সমৃদ্ধ লেজ। কশেরোকা সমৃদ্ধ লেজ মানে কি? লেজ পর্যন্ত কি বিস্তৃত হয়েছে? কারারা বিস্তৃত হয়েছে। ওদের মেরুদণ্ড তো কি দিয়ে তৈরি? মানে কশেরুকা কি? কশেরুকা তোমাদের বই লেখা আছে কশেরুকা সম্মিলিত রেজ। কশেরুকা মানে মেরুদণ্ডের হাড়, আর ওদের মেরুদণ্ড বলতে এই কাটা। কাটা তো লেজ পর্যন্ত যায়, রাইট? তো এটা আমাদের জানতে হবে, হোমো সার্কাল। এখন আসি একটু আমি পরের পেজে যাব, একটু দূরের পেজে যাব। আমি একটা ডামি মাছ আঁকাবো। দেখো, তাহলে এটা কি পাখনা? কোন পাখনাকে আমি ইন্ডিকেট করতেছি? আমি পুচ্ছ পাখনাকে ইন্ডিকেট করতেছি। পুচ্ছ পাখনা। পাখনার রশ্মি কয়টা? 19টি। 19টি রশ্মি, ঠিক আছে? 19টি রশ্মি। তো এটাই হচ্ছে প্রধান চলন অঙ্গ। প্রধান চলন, এটাই প্রধান চলন অঙ্গ হিসেবে কাজ করে। আচ্ছা, তারপর আসি। তারপর যে পাখনাটা আমি এখন আলোচনা করব, ধরো আমরা বক্ষ পাখনাটা নিয়ে একটু আলোচনা করি। বক্ষ পাখনা, এই হচ্ছে মাছ, এই হচ্ছে তার স্ট্রাকচার। মাছ মানে মাছটা পিঠের উপর থেকে দেখতেছি আমি, উপর থেকে। তাহলে এখানে আছে আমার কি পাখনা? উপর থেকে যদি দেখি, এখানে আছে আমার, এখানে আমার কি পাখনা আছে? পৃষ্ঠ পাখনা। আচ্ছা, আমরা বক্ষ পাখনা দেখতে চাইছি, তাই তো? এই যে বক্ষ পাখনাটা এইদিকে, এই যে বক্ষ পাখনা, এটা হচ্ছে বক্ষ পাখনা। দেখো মাছকে তুমি যদি উপর দিকে দেখো, তাহলে বক্ষ পাখনা এরকম দেখাবে। বক্ষ পাখনা, এই যে বক্ষ পাখনা, বক্ষ পাখনা। বক্ষ পাখনার রশ্মি কত ছিল? 16 থেকে 17। 16 থেকে 17। এবং এর কাজ কি জানো? বক্ষ পাখনা পানির গভীর থেকে মাছকে উপরে তোলা। পানির গভীর থেকে মাছকে উপরে তোলা। তাহলে কি? তাহলে এই বক্ষ পাখনার ফলে পানির গভীর থেকে মাছ উপরে উঠে। পানির গভীর থেকে উপরে উঠে। অর্থাৎ এই যদি আমার মাছ হয়, তাহলে এই হচ্ছে তার বুকের পাখনা। এই বুকের পাখনার ফলে সে পানির গভীর থেকে পানি উপর দিকে কি করতে পারবে? উঠতে পারবে। ঠিক আছে? এটা কি পাখনা? এটা হচ্ছে বক্ষ পাখনার ফলে। তারপরে পাখনার রশ্মি কার বেশি? পৃষ্ঠ পাখনা। ঠিক আছে, পৃষ্ঠ পাখনার বেশি। পৃষ্ঠ পাখনাটা কেমন? এই মাছ, এই হচ্ছে পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা বেজোর, রাইট? পৃষ্ঠ পাখনা বেজোর। রশ্মি কয়টা? রশ্মি হচ্ছে 15 থেকে 16টা। 15 থেকে 16টা। এই হচ্ছে পৃষ্ঠ পাখনা, বেজোর। পৃষ্ঠ পাখনার কাজ কি? পৃষ্ঠ পাখনার কাজ হচ্ছে মাছকে হঠাৎ ঘুরে যেতে হেল্প করে। এই আছে, হঠাৎ করে এরকম ঘুরে যাবে, যাচ্ছে হঠাৎ করে ঘুরে যাবে, যাচ্ছে হঠাৎ করে ঘুরে যাবে। এবং ঘুরে যাওয়ার সময় যাতে মাছটা উল্টায় না যায়, সোজাভাবে যাতে চলতে পারে, এই ক্ষেত্রে হেল্প করবে। তাহলে মাছটা যাচ্ছে মাছটা যাতে হঠাৎ করে ঘুরে যেতে পারে। হঠাৎ ঘুরে যাওয়া ও উল্টে না যাওয়া। হঠাৎ ঘুরে যাওয়া এবং যাতে উল্টায় না যায়। ওকে, আসো এবার আসে স্তনী পাখনা। স্তনী পাখনা, স্তনী পাখনা কোথায়? দুইটা, এই যে এই জায়গায় স্তনী পাখনা। স্তনী পাখনায় পাখনা রশ্মি কয়টা? স্তনী পাখনায় পাখনা রশ্মি পাইছি আমরা হচ্ছে 9টা।
9টি পাখনা রশ্মি। এই শনি পাখনা এই যে পেটের দিকে থাকে, পেটের দিকে থাকে, এই শনি পাখনার কারণে সে কি করে উপরে নিচে উঠতে পারে, উপর নিচে উঠতে পারে। খেয়াল করো বুকের পাখনা কি করছিল, বুকের পাখনা গভীর থেকে উপরে উঠেছিল। বুকের পাখনার শনি পাখনা তো পাশাপাশি, দেখো এখানে ছিল বুকের পাখনা, এখানে শনি পাখনা, তাহলে বুকের পাখনা নিচ থেকে উপরে উঠেছিল, শনি পাখনা ওই কাজই করবে, তাহলে উপর নিচে, উপরে অথবা নিচে। তাহলে এ কি করলো, উপরে নিচে সাঁতার, উপরে অথবা নিচে উঠতে সাঁতার কাটতে হেল্প করবে, উপরে অথবা নিচে ওরা উঠতে হেল্প করবে, এবং এটাও দ্রুত ঘুরতে এবং থামতে হেল্প করবে, দ্রুত ঘুরতে ও থামতে হেল্প করবে, দ্রুত ঘুরে যেতে এবং থামতে হেল্প করবে, মাছটাকে থামাইতে হবে। হ্যাঁ, তখন এইভাবে করে পাখনাটা, ধরো এইভাবে যাচ্ছে যাচ্ছে এইভাবে করে পাখনাটা প্রসারিত করে যাতে মাছটা কি হয়ে যেতে পারে, থেমে যেতে পারে। আর সবশেষে হচ্ছে পায়ু পাখনা, সবশেষে হচ্ছে পায়ু পাখনা, সব থেকে কম পাখনা রশ্মি বিশিষ্ট, সব থেকে কম পাখনা রশ্মি বিশিষ্ট পায়ু পাখনা। কয়টা পাখনা রশ্মি পায়ু পাখনায়, পায়ু পাখনা পাখনা রশ্মি আছে হচ্ছে 7টা। সাঁতারের সময় সুস্থিত রাখে, সাঁতারের সময় সুস্থিত রাখে মাছকে, সাঁতারের সময় মাছকে কি রাখে, সুস্থ রাখে। এটা রাডারের মতো, রাডার মানে কি নৌকার হালের মতো, মাছ বরাবর আছে যাতে করে সাঁতারের সময় সে ব্যালেন্স থাকে। এই কাজগুলা এক একটা পাখনা রশ্মির কাজ, দেখছো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। তো এইগুলো আমরা এমসিকিউর জন্য পড়বো, পাখনা থেকে এগুলো আমরা এমসিকিউর জন্য পড়বো, এগুলো আমরা মেমোরাইজ। পাখনা রশ্মি কত, কাজ কি, ওকে ডান। এবার তো আমরা ইয়েতে চলে যাই, বইয়ে চলে যাই। দেখো কানকর শেষ ভাগ থেকে পায়ু পর্যন্ত দেহকাণ্ড, দেহকাণ্ডে পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র আছে, যেটাকে আমরা সংক্ষেপে পাঁজর দিয়ে বলতে পারি। এখানে আছে পার্শ্বরেখা, এটা কি করে, এটা সংবিধি কোষ থাকে যেটা পানির তরঙ্গ থেকে পানির গুণগত মান সংগ্রহ করতে পারে। ওই যে পার্শ্বরেখা, পানির পরিবেশ কেমন, পানির তাপমাত্রা কেমন বুঝতে পারে। তবে দেখো পাখনা সমূহ, জোড়া পাখনা হচ্ছে বক্ষ আর শ্রোণী, আর বেজোড়া কোনটা, বাকি 3টা বেজোড়া, পায়ু, পুচ্ছ আর পৃষ্ঠ, এখানে লিখে দিছি প প প বেজোড়া। সব মিলে পাখনা কয় রকমের, 5 রকমের। দেখো এই যে এগুলো লিখছে, কার পাখনা রশ্মি কত, কার কাজ কি। বক্ষ পাখনা 16 থেকে 17, বুকে, তাহলে বুকে আছে তাহলে উপরে উঠতে হেল্প করবে, যে পানির গভীর থেকে উপর দিকে হেল্প করবে। তারপর শনি পাখনা, শনি পাখনা কি, এটাও বুকের পেছনেই, তাই না, তাহলে এটাও কি উপর নিচে উঠতে হেল্প করবে এবং হঠাৎ করে থেমে যেতে হেল্প করবে, এই যে উপর নিচে হঠাৎ করে থেমে যেতে হেল্প করবে। তো পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা পিঠের দিকে, রাইট, পিঠের দিকে, পিঠের দিকে যেতে আসছে তাহলে হঠাৎ করে ঘুরে যেতে এবং থামতে হয় হেল্প করবে, এই যে এটা। তারপর কি পায়ু পাখনা, পায়ু একদম পেছন, একদম পেছনের আগেরটা পায়ু পাখনা। পায়ু পাখনা কি, যাতে সুস্থিত থাকে মাছ, এই সুস্থিত রাখতে হেল্প করবে। আর তার সাথে পুচ্ছ পাখনা, এটা হচ্ছে প্রধান চলার অঙ্গ, এটাই মেনলি মাছকে সাঁতার কেটে চালাবে। তারপর দেখো লেজ, লেজের মধ্যে দেখো কশেরুকা সমৃদ্ধ লেজ, মানে কি লেজ পর্যন্ত তার কাটা বিস্তৃত, এটা বুঝাইছে। কশেরুকা দিয়ে মনে রাখবা কাটা, কশেরুকা দিয়ে মনে রাখবা কাটা, আমাদের ক্ষেত্রে যেটা মেরুদণ্ড ওদের ক্ষেত্রে কাটা। আর এখানে পাখনাটা কেমন, হোমোসার্কাল পাখনা। ঠিক আছে, শেষ, আর কিছু লাগবে না। এবার রুই মাছের আইস, রুই মাছের আইস কেমন, সাইক্লোয়েড আইস, আমরা আগে পড়ছি না, দেখো তো সাইক্লোয়েড এগুলো আমরা পড়ছি না কথাটা আগে, আমি বলো। এই মিনি ফিশগুলোকে আঁকবো না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য আঁকাইছি, ওগুলো এমসিকিউর জন্য। সাইক্লোডাস আমরা আগে পড়ছি। আর মিউকাসময় কেন, মিউকাসময় কেন, কারণ পিচ্ছিল। মিউকাসময় কেন, পিচ্ছিল, তোমরা যাও না, রুই মাছ কেমন পিছলা হয় না ধরলে, রুই মাছ ধরলে পিছলা হয় না, এই জন্য এটা আইসটা কেমন পিচ্ছিল, আইসটা কেমন পিচ্ছিল। খেয়াল করো একটা কথা লিখছে, অস্থিময় গঠনে এর আইসগুলা কেমন অস্থিময় গঠন, অর্থাৎ হাড় তৈরি করতে গেলে যে উপাদান লাগে, আইস তৈরি করতে গেলে একই উপাদানই লাগে। কি সেগুলা, চুন এবং কোলাজেন তন্তু। দেখছো চুল এবং কোলাজেন, এই চুন দিয়ে কিন্তু কি তৈরি করে, হাড্ডি তৈরি হয়। তাহলে আইসের প্রধান উপাদান হচ্ছে চুন এবং কোলাজেন তন্তু, চুন এবং কোলাজেন তন্তু এমসিকিউ এর জায়গায় রাখবে, এবং এগুলো অস্থিময় উপাদান, হাড্ডি তৈরি করতে গেলে এগুলো লাগে। আইসগুলা ত্বকের ডার্মাল স্তরে, ডার্মাল পকেটে ঢোকানো থাকে, আমি তোমাদের ভিডিওতে দেখাবো। আইস ধরে টান দিলে খুলে বের হয়ে আসে, আইস ধরে টান দিলে খুলে বের হয়ে আসে, আমি তোমাদের দেখাই। আমি এখানে আসার আগে একটা আইস নিয়ে আসছিলাম রুই মাছের, এই যেটা হচ্ছে রুই মাছের আইস, দেখছো
খেয়াল করছো? আচ্ছা দাঁড়াও, খেয়াল করো। উপস, পড়ে গেছে। এই হচ্ছে রুই মাছের আইস। এর মধ্যে এই যে পিছনে যে সাদা অংশটা যেটা দেখতেছো, এই যে সাদা অংশটা, এইটা পুরাপুরি মাছের দেহের ভিতর ঢুকানো থাকে। মাছের দেহের যে চামড়া, এই চামড়ার মধ্যে এই পুরো অংশটা নিচে যে সাদা, যেটাকে আমি চিমটা দিয়ে ধুয়ে রাখছি, চিমটা দিয়ে সাদা অংশটা ধুয়ে রাখছি, চিমটা দিয়ে যে আমি সাদা অংশটা ধুয়ে রাখছি, এই পুরো সাদা অংশটা মাছের দেহের ভিতর ঢুকানো থাকে ডার্মাল পকেটে। ডার্মা মানে ত্বক, আর পকেট খাজের মধ্যে ঢুকানো থাকে, চিমটা দিয়ে টান দিলে বের হয়ে আসে। আর উপরে যে লালচে টাইপের যে অংশটা দেখতেছো, এইটুকুই বাইরে থেকে দেখা যায়। এই যে এই অল্প একটু অংশ বাইরে থেকে দেখা যায়, আর পুরো ভিতরের অংশটা ভিতরে ঢুকানো থাকে। দেখছো সাদা যে অংশটুকু, এই সাদা অংশটুকু পুরোটা মাছের ভিতরে ঢুকানো থাকে, আর বাইরে যে লালচে যে অংশটা দাগ কাটা, ওইটুকু খালি বাইরে বের হয়ে থাকে, আর বাকি পুরোটা তাহলে এই যে এইভাবে থাকে আর কি। এই যে এইভাবে, এই দেখো এই যে এইভাবে এভাবে থাকে। এই লালচে অংশটা যে এই যে লালচে কালো অংশটা, এটা বাইরে থেকে বের হয়ে থাকে, আর সাদাটা ভিতরে ঢুকানো থাকে। এই সাদার অংশের মাঝখানে একটা কেন্দ্র দেখতেছো সাদা, খেয়াল করো, দাঁড়াও, সাদার মাঝে একটা স্পট দেখতেছো, স্পট, সাদার মাঝে একটা স্পট দেখতেছো, স্পট, ওই স্পটটার নাম হচ্ছে ফোকাস বা কেন্দ্র। ঠিক আছে, এই হচ্ছে মাছের আইস, সাইক্লোয়েড আইস। এই আইসটা সাইক্লোয়েড আইস বলে, এবং চুন এবং কোলাজেন তন্তু দিয়ে তৈরি। এই যে যেটুকু ধরে রাখছি সাদা, এইটুকু মাছের দেহের মধ্যে ঢুকানো থাকে। যে সাদা অংশটা আমি ধরে রাখছি, ওইটা মাছের দেহ পর্যন্ত ঢুকানো থাকে, মাছের দেহের ভিতরে ঢুকানো থাকে। তো কোথায় ঢুকানো থাকে? মাছের দেহের ত্বকের ভিতরে। এই যে এটাকে ডার্মাল স্তর বলে, ত্বকের ডার্মাল স্তর, ত্বকের ডার্মা, ডার্মা মানে ত্বক, এবং ডার্মাল পকেটে থাকে। কোথায় থাকে? ডার্মাল পকেটে, ওই যে পকেটের মধ্যে ঢুকানো থাকে, এটা টান দিয়ে বের করা যায়। ঠিক আছে, কি দিয়ে তৈরি? চুন এবং কোলাজেন তন্তু দিয়ে তৈরি, এবং চুন এবং কোলাজেন তন্তু দিয়ে কিন্তু হাড্ডি তৈরি হয়। এই জন্য এটা বলছে অস্থিময় গঠনে আবৃত। তাহলে হাড্ডি তৈরি করতে গেলে, মাছের কাঁড়া তৈরি করতে গেলে যেই যে রাসায়নিক উপাদান লাগে, সেই রাসায়নিক উপাদান দিয়েই কিন্তু আইস তৈরি। এবং একটা কথা মনে রাখবা, আইসের পাশে লেখা রাখো প্রধান প্রতিরক্ষা অঙ্গ, প্রধান প্রতিরক্ষক, এই কথা লিখে রাখো, প্রধান প্রতিরক্ষক। অর্থাৎ এই আইসের ফলে বাইরের আঘাত থেকে মাছ বেঁচে যাচ্ছে। দেখতে না পারলে সমস্যা নেই, আমি ভিডিও বানায় আলাদাভাবে দিয়ে দিব, না সমস্যা নেই। এই দেখো আইস, এটা দেখে তোমাদের অনেকেরই প্যারা লাগতে পারে। তো আইস থেকে মাঝে মাঝে সৃজনশীল আসে, এতটাও বেশি আসে তা না। তাহলে আমি আসো তোমাদের একটু দেখাই আইসটা কেমনে কি। বেশিক্ষণ লাগবে না আইস দেখতে। এই দেখো অনেকগুলো আইস আগাইছি আমি, এই যে দেখো অনেকগুলো আইস, অনেকগুলো আইস একটা পর একটা পর সাজানো থাকে টালির মতো। এর মধ্যে এই যে দেখো এটা আইসের গঠন। এই যে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ সবুজ কালের নিচে, এইটুকু বাইরে বের হয়ে থাকে, ওই যে লালচে অংশ, আর পুরো অংশটা ভিতরে ঢুকানো থাকে, আর এই দুই পাশেরটা হচ্ছে সাইডের অংশ। তাহলে এই যে যে অংশটা বাইরে বের হয়ে থাকে, এটাকে বলা হয় পশ্চাৎ অংশ, পশ্চাৎ ক্ষেত্র। আর যেটা ভিতরে ঢুকানো থাকে, এটাকে বলা হয় অগ্রক্ষেত্র বা প্রথিত ক্ষেত্র বা গ্রথিত ক্ষেত্র, ভিতরে ঢুকানো থাকে। আর সাইডে আছে পার্শ্বক্ষেত্র, এই তিনটা ক্ষেত্র থাকে। তাহলে আমি একটু আইসটা তোমাদেরকে এঁকে দেখাই। দেখো আইসটা যদি পরীক্ষা কখনো আসেও, কেমনে আঁকাবা দেখো, এইভাবে একটা টান দিবা, দিয়ে এই অংশটা এইভাবে এইভাবে দিয়ে দিবা। যে অংশটা দেহের ভিতরে ঢুকানো থাকে, অংশটা এরকম বাঁকানো থাকে, এই অংশটা দেহের ভিতরে থাকবে। তাহলে এখানে ক্ষেত্রগুলো চিহ্নিত করবা, বলবা এটা হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র, পশ্চাৎ ক্ষেত্র, এটা বাইরে থাকবে, এটা কোথায় থাকবে? বাহিরে থাকবে, বাইরে থেকে আমরা দেখতে পারবো। আর এটা হচ্ছে অগ্রক্ষেত্র, অগ্রক্ষেত্র ভেতরে প্রবেশ থাকবে। কার ভেতরে? ডার্মাল, ডার্মাল পকেটে। কার ভেতরে? ডার্মাল পকেটে। আর এই পাশেরটা হচ্ছে পার্শ্বক্ষেত্র। পার্শ্বক্ষেত্র অত বেশি গুরুত্বপূর্ণ না, পার্শ্বক্ষেত্র অত বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তার মধ্যে একটা কথা মনে রাখবা, সম্মুখ ক্ষেত্র যেটা, অগ্রক্ষেত্র বা সম্মুখ ক্ষেত্র, এটাকে সম্মুখ ক্ষেত্র বলা হয়, সম্মুখ ক্ষেত্র বা অগ্রক্ষেত্র। এই যে জায়গাটা, এই জায়গাটা অনেক রক্তনালিকা থাকে, এই জন্য এটাকে বলা হয় যোজক টিস্যু নির্মিত। এই জন্য এটাকে বলা হয় যোজক টিস্যু নির্মিত। এখানে রক্তনালিকা থাকে, বা স্বাভাবিক ত্বকের ভিতরে যেহেতু আছে, তাহলে এখানে যোজক টিস্যু থাকবে। এখানে কি থাকবে? যোজক টিস্যু থাকবে।
কি থাকবে, যোজক টিস্যু থেকে তৈরি হবে। এই জায়গাটা যোজক টিস্যু থেকে তৈরি হবে, এই জায়গায় অনেক রক্তলিকা থাকবে যেহেতু দেহের ভিতরে ঢুকানো, ঠিক আছে। আর যেটা বাইরের দিকে থাকবে এই অংশটা ডেন্টিন দিয়ে তৈরি হবে, কি দিয়ে, ডেন্টিন দিয়ে, কি দিয়ে, ডেন্টিন দিয়ে, আমাদের দাঁত যে উপাদান দিয়ে তৈরি হয়, এই জন্য তো বলছে অস্থিময়, দাঁত যে জিনিস দিয়ে তৈরি হয়, আমাদের দাঁত কিন্তু ক্যালসিয়াম আর চুন দিয়ে তৈরি হয়, ডেন্টিন দিয়ে তৈরি হয়, তাহলে এই অংশটা কি দিয়ে তৈরি হয়, ডেন্টিন দিয়ে তৈরি হয়। আচ্ছা হ্যাঁ আঁকতে হবে। এর মাঝখানে একটা কেন্দ্রে একটা অংশ ছিল স্বচ্ছ, স্বচ্ছ একটা কেন্দ্রের একটা অংশ ছিল, স্বচ্ছ ক্ষুদ্র অংশ ছিল, এটাকে বলা হয় ফোকাস বা নিউক্লিয়াস, এটাকে বলা হয় ফোকাস বা নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে এটা আবার কোষ ভাইব না, নিউক্লিয়াস বলতে কেন্দ্র বুঝাইছে, নিউক্লিয়াস বলতে কেন্দ্র বুঝাইছে, কেন্দ্র, ফোকাস বা নিউক্লিয়াস। এবং এটা স্বচ্ছ হয়, এই জায়গাটা কেমন, স্বচ্ছ, স্বচ্ছ ও ছোট, নিজের চোখে দেখলে বুঝতে পারবা। ঠিক এর চারদিক থেকে, এর চারদিক থেকে সার্কুলি তৈরি হবে। এবার সার্কুলি, এই যে এরকম, এরকম সার্কুলি, এরকম রেখার মতো থাকে, এরকম রেখার মতো থাকে, এটাকে বলা হয় সার্কুলি, এটাকে বলা হয় সার্কুলি, এরকম তৈরি হবে অনেকগুলা, অনেকগুলো রেখা তৈরি হবে, মানে খাস খাস থাকবে, দাগ দাগ থাকবে এরকম, এটাকে বলা হবে কি সার্কুলি। এগুলোকে বলা হবে সার্কুলি, এগুলোকে কি বলা হবে, সার্কুলি, সার্কুলি, সার্কুলি। এই সার্কুলের মধ্যে আবার কিছু কিছু থাকবে একটু মোটা, কিছু কিছু থাকবে একটু মোটা, একটু বড় মোটা, কিছু কিছু সার্কুলি থাকবে একটু মোটা। এগুলোকে বলা হবে অ্যানুলাস বা অ্যানুলি, যেমন অ্যানুলাস বা অ্যানুলি, যেমন এটা হচ্ছে প্রথম অ্যানুলাস, অ্যানুলাস 1, অ্যানুলাস 1 বছরের অ্যানুলাস, অ্যানুলাস 1, এটা হচ্ছে অ্যানুলাস 2, অ্যানুলাস 2, এটা হচ্ছে অ্যানুলাস 3, অ্যানুলাস 3। এই অ্যানুলাসকে বলা হয় বৃদ্ধি রেখা, বৃদ্ধি রেখা মানে কিছু কিছু সার্কুলি হয়ে যায় অ্যানুলি বা অ্যানুলাস, এগুলোকে বৃদ্ধি রেখা বলে। এগুলো দেখে এগুলো গুণে বোঝা যায় মাছের বয়স কত, 1 বছর 2 বছর 3 বছর, এভাবে গুণে বোঝা যায়। এই জন্য অ্যানুলাসকে বৃদ্ধি রেখা বা বার্ষিক বৃদ্ধি রেখা বলা হয়, এটাকে বৃদ্ধি রেখা বা বার্ষিক বৃদ্ধি রেখা বলে এটাকে। সব শেষে থাকে রেডি, সব শেষে থাকে রেডি। রেডি কি, এটা খাজের মতো, এই যে অনেকগুলো মিলে এরকম খাজের মতো তৈরি হয়, যেরকম এরকম খাজের মতো তৈরি হয়, এগুলোকে বলে রেডি, এগুলোকে বলে কি রেডি, এরকম খাজের মতো তৈরি হয় কিছু, এগুলোকে বলা হয় কি রেডি। এটি নিয়ে খুব আহামরি কিছু লেখা নেই, দরকারও নেই। রেডি, এগুলোর নাম কি রেডি, রেডি, রেডি বা রেডি, রেডি। এটা নিয়ে তেমন কিছু জানার দরকার নেই, রেডি লিখলেই চলবে। শেষ, এই হচ্ছে আইসার গঠন। তাহলে পশ্চাৎ ক্ষেত্রটা বাইরে থেকে দেখা যাবে, সম্মুখ ক্ষেত্রের ভিতরে ঢুকানো থাকবে, পার্শ্ব ক্ষেত্র তেমন আহামরি কোনো কাজ নেই। পশ্চাৎ ক্ষেত্রটা বাইরে থেকে দেখা থাকবে, এটা ডেন্টিন দিয়ে তৈরি, যেটা ভিতরে ঢুকানো থাকবে এটা ডার্মাল প্রকারে ঢুকানো থাকবে, যোজক টিস্যু দিয়ে তৈরি। কেন্দ্রে থাকবে ফোকাস, তার চারদিকে থাকবে সার্কুলি, সার্কুলিগুলো যেগুলো ঘন থাকবে এগুলোকে বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানুলি। অ্যানুলিকে 1 2 3, ভিতর থেকে বাইরে থেকে 1 2 3 আকারে লেখা হয়। আর মাঝখানে খাজের মতো কি থাকবে, খাজের মতো রেডিও থাকবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে রুই মাছের, রুই মাছের আইস। আর আইসের প্রধান কাজ হচ্ছে প্রতিরক্ষা, আইসের প্রধান কাজ হচ্ছে প্রতিরক্ষা, প্রধান কাজ প্রতিরক্ষা, বাইরের আঘাত থেকে রক্ষা, মাছকে আঘাত থেকে রক্ষা। পাশাপাশি আইস কি থাকে, মিউকাস সম্বলিত থাকে, আইসে কি থাকে, মিউকাস থাকে, আইসে কি থাকে, মিউকাস থাকে। আর মিউকাস থেকে কারণে রোগ জীবাণু ধ্বংস হয়, মিউকাসের কারণে রোগ জীবাণু ধ্বংস করতে পারে, এই মিউকাসগুলো রোগ জীবাণু ধ্বংস করতে পারে, এই মিউকাসগুলো কি করতে পারে, রোগ জীবাণু ধ্বংস করতে পারে, ঠিক আছে। আর আইস, আইস, আইস থেকে এটুকু মনে রাখলে চলবে। আইস থেকে আরেকটা জিনিস, আরেকটা লাভ হয়, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের, শ্রেণীবিন্যাস জানা যায়, শ্রেণীবিন্যাস জানা যায়, মাছের শ্রেণীবিন্যাস ভাগ করা যায়। কেমনে তোমাদের মনে আছে, রুই মাছে থাকে সাইক্লোয়েড আইস, তারপরে হাঙরে থাকে প্ল্যাকোয়েড আইস, আর গ্যানোয়েড আইস থাকে কোথায়, ওই যে লাং ফিশে। তাহলে মাছের শ্রেণীবিন্যাসটা কিন্তু আলাদা করা যাচ্ছে তার আইস দেখে কিন্তু,
তাহলে স্যার আইসের কিন্তু শ্রেণীবিন্যাসের গুরুত্ব আছে। তাহলে এই হচ্ছে আইস। তো আইস থেকে নলেজে আসতে পারে সৃজনশীলের বিতে অথবা সিতে, সৃজনশীলের বিতে অথবা সিতে। আইস থেকে এমসিকিউ কোন জায়গা থেকে আসে? আইস থেকে এমসিকিউ আসে বার্ষিক বৃদ্ধি রেখাকে কি নামে ডাকা হয়? বার্ষিক বৃদ্ধি রেখাকে সার্কুলি বা অ্যানুলি, অ্যানুলি নামে ডাকা হয়, এটাকে বার্ষিক বৃদ্ধি রেখা বলে। ঠিক আছে, তারপরে কয়টা ক্ষেত্র আছে, কোন ক্ষেত্রে কি থাকে, কয়টা ক্ষেত্র আছে, কোন ক্ষেত্র কি নির্মিত, এগুলো এমসিকিউতে আসে। ঠিক আছে, আর প্রধান প্রতিরক্ষা অঙ্গকে আইস, এটাও এমসিকিউতে আসে। এম লিখে দিলাম। ক্লিয়ার? বার্ষিক বৃদ্ধি রেখা কেন? রেখা কি বছরে একটা হয়, মানে প্রতি বছরে একটা রেখা ঘন হয়ে যায়, এই জন্য বার্ষিক বৃদ্ধি রেখা। বার্ষিক বলতেই তো বুঝাইছে বর্ষ। ওকে, তাহলে এই এখন তাহলে আমরা চলো মেন বইয়ে চলে যাই, একটু বইটা দাগাই, দাগানো তো আছেই আগে থেকে, খেয়াল করো। এই যে এরকম তো আমি আগেই দাগাইছি, এখানে দেখো ভিতর থেকে কেন্দ্র বা ফোকাস পাতলা, স্বচ্ছ, ক্ষুদ্র এবং স্বচ্ছ। রেখাগুলোকে বলা হয় সার্কুলি। সার্কুলের মধ্যে যেগুলো অনেকগুলো স্পষ্ট হয়, মোটা হয়, এগুলোকে বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানুলি বলে, যেগুলো অনেক স্পষ্ট এবং মোটা হয়। তিনটি ক্ষেত্র থাকে, সম্মুখ, পশ্চাৎ এবং পার্শ্ব। সম্মুখ, পশ্চাৎ এবং পার্শ্ব। সম্মুখটা হচ্ছে যোজক টিস্যু নির্মিত, ডার্মাল পকেটে থাকে। পার্শ্বক্ষেত্র ডেন্টিন নির্মিত, বাইরে থেকে উন্মুক্ত থাকে, আইসের মতো রেডি থাকে। প্রধান প্রতিরক্ষা অঙ্গ হিসেবে কাজ করে কে? আইস। মিউকাস রোগ যেমন ধ্বংস করতে পারে। পার্শ্বরেখার মধ্যে যে আইসগুলো আছে সেগুলা সংবেদ, স্বাদ সংবেদ গ্রহণ, কম্পাঙ্ক নির্ণয়, পানির অবস্থা যাচাই করতে পারে। ওই যে পার্শ্বরেখার মতো, এটা না জানলেও চলবে। এটা বলছে কি পার্শ্বরেখায় অবস্থিত আইস, ওই যে পার্শ্বরেখা মনে আছে, ল্যাটারাল লাইন, ওইখানে যে আইসগুলো আছে এগুলা কি করতে পারে, এগুলো সংবেদী হয়, ওইগুলা অনুভূতি গ্রহণ করতে পারে। আর এরা মাসের শ্রেণীবিন্যাস, বয়স, বৃদ্ধিহার, জীবন ইতিহাস ইত্যাদি নির্ণয় করে। এখানে দেখো 3টা এমসিকিউ আসতে পারে, শ্রেণীবিন্যাস নির্ণয়, বয়স নির্ণয়, বৃদ্ধিহার নির্ণয়, জীবন ইত্যাদি জানতে কিন্তু এগুলো হেল্প করে। তো যেগুলোর মধ্যে এম লিখছি এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা রুই মাছটা সহজ লাগতেছে না অনেক? বলো তো, ঘাস ফড়িং থেকে সহজ না? হাইডা থেকেও কিন্তু সহজ লাগতেছে না রুই মাছ? কারণ রিয়েল লাইফে বুঝি আমরা, এই জন্য রিয়েল লাইফে পড়ার কোনো বিকল্প নাই। আমি বারবার বলি রিয়েল লাইফে একটু শিখা পড়ো, রিয়েল লাইফে একটু শিখা পড়ো, তাহলে সহজ হবে। কেন বলি? যে জিনিসটা তুমি নিজের চোখে দেখছো জিনিসটা বোঝা সহজ। হায়রা তুমি জীবনে কোনোদিন চোখেও দেখা নাই, অনেক কিছু বুঝতে কঠিন হয়েছে, তাও তো আমি তোমাদের ভিডিও এনে দেখানোর চেষ্টা করছি। এটা গঠনটা কেমন এটলিস্ট তোমার একটু দেখে রাখো। কেমন তার দেহের ভিতরে শৈবাল থাকে, তার দেহ থেকে যেভাবে শৈবাল বের হয়, ভিডিওটা দেখছিলা? হায়রা দেহ ফেরে যাওয়ার পর তার দেহ থেকে এমন শৈবালগুলো বের হয়েছে, কতগুলো শৈবাল আছে তার দেহের ভিতরে, তার সিলেন্টন গহ্বরটা দেখছিলেন না ভিডিওতে? এটা দেখার কারণে কিন্তু অনেক কিছু ইজি হয়ে গেছে, রাইট? তো এই জন্য এগুলো সহজ, যত দেখবা তত সহজ। রুই মাছটার জন্য সহজ লাগতো, রুই মাছ আসলেই সহজ। তো আমি আরও পড়াবো আজকে, আমি রুই মাছের হৃৎপিণ্ড গঠনটা একটু পড়াবো তোমাদের। তো তার আগে একটু ব্রেক দিব তোমাদের 3-4 মিনিট, হ্যাঁ 3-4 মিনিট একটা ব্রেক হবে, একটু ব্রেক, তারপর রুই মাছের হৃৎপিণ্ড খুবই সহজ, খুবই সহজ। রুই মাছের হৃৎপিণ্ড যাও না ভাই, যাও না। সৃজনশীলের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এটা, নলেজের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, সিকিউ মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ আমি যা যা পড়াইছি এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম, যা আসবে সব এমসিকিউ। এখন যা পড়াবো সেটা আসবে সৃজনশীলে, সো চলে গেলে তোমার লস। গাছ ফড়িংটা একটু হার্ড, হ্যাঁ এটা সত্যি কথা। আচ্ছা আমি ছবি বের করে দিয়ে যাই, তোমরা বলছো ছবি, কোন ছবি বের করে দিব বলো? একদম বলছো ভাইয়া ছবিটা বের করে রেখে যান, কোনটা বাই করবো, এইটা নাকি রুই মাছেরটা, কোনটা? এটা বের করবো না রুই মাছের? রুই মাছেরটার মধ্যে একটার মধ্যে সব পড়াই দিছি, এটাই বের করে রাখি নাকি?
আসো। প্রথমত মনে রাখবা রঘু ফিশ বা রুই মাছ এর সংবহন অবশ্যই বদ্ধ হবে, বদ্ধ সংবহন হবে, মুক্ত না, অর্থাৎ রক্তনলিকার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হবে। তো এদের রক্তর মানে এদের যদি আমি এটা আঁকাই, মানে যেটাকে বলা হয় হার্টের যে প্রকোষ্ঠ, হার্টের প্রকোষ্ঠ আঁকালে তোমরা ভালো করে বুঝতে পারবা। যেমন যেমন এইটা হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের সাথে কানেক্ট থাকে অ্যাট্রিয়াম, এই হচ্ছে রুই মাছের হার্ট। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, এইটুকুই, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল এরকম, তাহলে দুই প্রকোষ্ঠ। এটা হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর পেছন দিকে থাকে ভেন্ট্রিকল, পেছন দিকে, দেহের পেছন দিকে, মানে অ্যাট্রিয়ামের পেছন দিকে থাকে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে কি নিলয়, ভেন্ট্রিকল মানে কি নিলয়, অ্যাট্রিয়াম মানে কি অলিন্দ। তাহলে রুই মাছের হার্ট কয় প্রকোষ্ঠ বলো? দুই প্রকোষ্ঠ। কয় প্রকোষ্ঠ? দ্বিপ্রকোষ্ঠ। কিন্তু অ্যাট্রিয়ামে ঢোকার আগে এখানে একটা উপপ্রকোষ্ঠ থাকে, এখানে একটা কি থাকে? উপপ্রকোষ্ঠ। এই উপপ্রকোষ্ঠের নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। উপপ্রকোষ্ঠ থাকে, এই উপপ্রকোষ্ঠের নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস, খেয়াল করো ভেনোসাস, ভেনোসাস নামটা থেকে কি মনে হচ্ছে? ভেইন, হ্যাঁ আঁকাইতে হবে। ও আর জিনিস জেনে রাখো, মানুষের হার্ট যদি আমি একটু আঁকায় রাখি, মানুষের হার্টটা একটু আঁকায় রাখি আমি, মানুষের একটা হার্ট আঁকায় রাখলাম, এটা মানুষের হার্ট। মানুষের হার্ট থেকে সারা দেহে রক্ত চলে যায় মহাধমনী হয়ে, এটা হচ্ছে মহাধমনী। আর মানুষের হার্টে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এমনি নিম্ন মহাশিরা হয়ে ঢোকে। ঊর্ধ্ব মহাশিরা এটা হচ্ছে ঊর্ধ্ব, এটা হচ্ছে নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব নিম্ন মহাশিরা। তারপরে হার্ট থেকে আবার ফুসফুসে যায়, হার্ট থেকে আবার কোথায় যায়? লাংসে, ফুসফুসে যায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন হওয়ার জন্য। ফুসফুস থেকে আবার অক্সিজেন যুক্ত হবে আবার কোথায় আসে? হার্টে আসে। ফুসফুস থেকে আবার অক্সিজেন যুক্ত হয়ে আবার কোথায় আসে? হার্টে আসে। তারপর আবার হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহের মধ্যে চলে যায় মহাধমনী হয়। তাহলে ব্যাপারটা একটু বোঝো যে ঊর্ধ্ব, ব্যাপারটা বোঝো মানুষের ক্ষেত্রে কি হয়, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা থেকে গেল হার্টে কি যুক্ত রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। হার্ট থেকে গেল কোথায়? লাংসে, কি যুক্ত রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই হলো একটা লাইন। তাহলে হার্ট থেকে ঢুকলো, বের হয়ে গেল। আবার লাংস থেকে, লাংস মানে কি? ফুসফুস। লাংস থেকে এই হলো 19-এ পড়ছো না? পড়ছো না? অক্সিজেন যুক্ত রক্ত আবার গেল কোথায়? হার্টে। হার্ট থেকে মহাধমনী হয়ে, মহাধমনী হয়ে অক্সিজেন যুক্ত রক্ত চলে গেল সারা দেহে, সারা দেহে। এই তো সিরিয়াল, তাই না? ঊর্ধ্ব নিম্ন মহাশিরা হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত সারা দেহ থেকে হার্টে আসলো, হার্ট থেকে ফুসফুসে গেল অক্সিজেন যুক্ত হওয়ার জন্য। এই একটা চক্র সম্পন্ন হইল, একটা সার্কিট, একটা সার্কিট, এক বর্তনী। আবার হার্ট, আবার ফুসফুস থেকে হার্টে আসলো, হার্ট থেকে মহাধমনী হয়ে আবার সারা দেহে চলে গেল, আরেকটা সার্কিট। তাহলে কয়বার হার্টে রক্ত ঢুকলো? দুইবার। কয়বার হার্ট থেকে রক্ত বেরোলো? দুইবার, একটা চক্রের মধ্যে। তাহলে আসলে বেসিক্যালি চক্র হইলো এখানে দুইটা। এই জন্য এটাকে বলা হয় ডাবল সার্কিট সার্কুলেশন বা দ্বিবর্তনী সংবহন। এই জন্য এটাকে বলা হয়, এই জন্য এটাকে বলা হয় দ্বিবর্তনী সংবহন কনসেপ্ট।
সরাসরি এখান থেকে প্রশ্ন আসবে না, বা যেটা আসবে আমি তোমাদের বলবো কনসেপ্ট, এটাকে বলে দ্বিবর্তনী সংবহন। আরেকটা কথা মনে রাখবা, যদি কোনো নালী হার্টে ঢোকে তাইলে সে হবে ভেইন বা শিরা। মুখ্য না, সে অক্সিজেন নিয়ে ঢুকতেছে না কার্বন ডাইঅক্সাইড নিয়ে ঢুকতেছে। যদি কোনো নালী হার্ট থেকে বের হয়ে আসে তাহলে সে হবে আর্টারি বা ধমনী। মুখ্য না, সেটা অক্সিজেন নিয়ে আসতেছে না কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসতেছে। মনে থাকবে, হার্টে ঢুকলে শিরা, হার্ট থেকে বের হইলে ধমনী। তাহলে এখন খেয়াল করো, এটা হার্টে ঢুকতেছে, এই জন্য ভেনোসাস মানে কি শিরা, ভেনোসাস মানে কি শিরা। এই দেখো হার্টে ঢুকতেছে, এটা কি ভেইন বা শিরা। আর এই শিরাটা হার্টে ঢুকার আগে একটু স্ফীত হয়ে গেছে, এই শিরাটা হার্টে ঢুকার আগে একটু স্ফীত হয়ে গেছে, তারপরে হার্টের অলিন্দে ঢুকছে। স্ফীত হইলে বলে সাইনাস। মনে আছে সাইনাস? সাইনাস মানে কি গহ্বর। আর এখানে কোনো নালী যদি স্ফীত হয়ে যায় ওটাকে বলা হয় সাইনাস। তাহলে শিরা স্ফীত, ভেইন স্ফীত, সাইনাস ভেইন, সাইনাস ভেনোসাস। এটা হার্টের একটা উপপ্রকোষ্ঠ, এটা রুই মাছের হার্টের একটা উপপ্রকোষ্ঠ। সাইনাস ভেনোসাস একটা উপপ্রকোষ্ঠ, প্রকোষ্ঠ না উপপ্রকোষ্ঠ। সেটা ঢুকলো কোথায়? অলিন্দে। অলিন্দ থেকে কোথায়? নিলয়ে। নিলয় থেকে বের হয়ে যাবে। তাহলে যদি বের হয়ে যায়, যে বের হয়ে যাবে সে কি বলো? শিরা না ধমনী? যে বের হয়ে যাবে সে শিরা না ধমনী? যে বের হয়ে যাবে সে শিরা না ধমনী? যে বের হয়ে যাবে সে হচ্ছে ধমনী। ধমনী। কিন্তু বের হয়ে যাওয়ার আগে একটা বাল্বের মতো একটা গঠন তৈরি করে। বাল্ব, বাল্ব মানে কি লাইট। এই জন্যে এটাকে বলা হয় বাল্বাস। বাল্বাস, এটাকে বলা হয় বাল্বাস। আর ধমনী, যেহেতু ধমনীকে বলা হয় আর্টারি, তাই না? বাল্বাস আর্টেরিওসাস, বাল্বাস আর্টেরিওসাস। এরপরে তৈরি হবে ধমনী, এরপরে তৈরি হবে আর্টারি, এরপরে তৈরি হবে আর্টারি, এরপরে তৈরি হবে আর্টারি। এই হচ্ছে বাল্বাস আর্টেরিওসাস। এই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন। খুবই সহজ। বাল্বাস আর্টেরিওসাস। রুই মাছের কিন্তু কোনাস আর্টেরিওসাস নাই, আমাদের কোনাস আর্টেরিওসাস আছে। আমাদের বের হওয়ার পর এটা কোনের মতো একটা কোন আইসক্রিম আছে না, কোন আইসক্রিম, কোন আইসক্রিম মতো একটা স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, এই জন্য আমাদের থাকে কোনাস আর্টেরিওসাস। রুই মাছের কোনাস আর্টেরিওসাস নেই, রুই মাছের আছে বাল্বাস আর্টেরিওসাস। এই বাল্ব নামটা লাইটের বাল্ব থেকে আসে না, এই বাল্ব নামটা রসুনের বাল্ব থেকে আসছে। রসুনকে বাল্ব বলে। রসুন দেখতে কিন্তু এরকম না, ওই দেখতে বাল্বের মতোই। পেঁয়াজ রসুনকে বাল্ব বলে, বাল্ব। ঠিক আছে, ওই বাল্বের মতো গঠন দেখতে, বা বাল্ব, লাইটের বাল্ব মনে রাখতে পারো। ওই বাল্ব দেখো, রসুন দেখতে কেমন, যে এরকম না, এরকম না, এরকম। পেঁয়াজ দেখতে কেমন, এরকম না, এরকম না। বাল্ব, এই বাল্ব এখানে বাল্বের মতো দেখতে, এটার নাম হচ্ছে বাল্বাস আর্টেরিওসাস। তাহলে মহাধমনী হিসেবে ধরতে পারি এটাকে আমরা। আমাদের যেরকম মহাধমনী থাকে, তারপর ধমনী তৈরি হয় অনেকগুলো, এটাকে মহাধমনী হিসেবে ধরতে পারো। বাট এটা কিন্তু হৃৎপিণ্ডের অংশ নয়। হৃৎপিণ্ডের অংশ হচ্ছে আর্টারি, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, অলিন্দ, নিলয়। আর এই সাইনাস ভেনোসাসটা হচ্ছে প্রকোষ্ঠ না উপপ্রকোষ্ঠ। তাহলে এখন বলো, রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? সুন্দর ভাষায় এক কথায় উত্তর দাও, একটা ওয়ার্ডে উত্তর দাও। রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? দুইটা, জাস্ট দুইটা, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। উপপ্রকোষ্ঠ কয়টা? একটা, সাইনাস ভেনোসাস। বাল্বাস আর্টেরিওসাস কিছুই না, এটা ধমনীর একটা অংশ। ইভেন সাইনাস ভেনোসাসও কোনো প্রকোষ্ঠ না, এটা শিরার একটা স্ফীত অংশ, শিরার একটা স্ফীত অংশ। কিন্তু স্যার খেয়াল করেন, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু এদিক থেকে ঢুকছে, এবং ঢুকে 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 কার্বন ডাইঅক্সাইড হয়েই বের হয়েছে। তাহলে মানুষের হৃৎপিণ্ডে কি হয়েছিল? কার্বন ডাইঅক্সাইড নিয়ে ঢুকছিল, বের হয়ে লাংসে গেছে, আবার অক্সিজেন যুক্ত হয়ে ঢুকে পরে আবার বের হয়ে গেছে। তো মানুষের হার্ট একদিকে কার্বন ডাইঅক্সাইড রক্ত পাইছে, একদিকে অক্সিজেন যুক্ত রক্ত পাইছে, দুইটাই পাইছে, এবং দুইটা সার্কিট হয়েছে। এখানে সার্কিট কয়টা? এখানে সার্কিট একটা। এই জন্য এটাকে একবর্তনী সংবহন বলে। এটাকে বলা হয় একবর্তনী সংবহন। এক বর্তনী সংবহন, এক বর্তনী সংবহন। একটা সার্কিট হয়েছে, এবং শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে দেখে গেছে।
শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত এখানে যায় নাই। এই জন্য এটাকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে। এই জন্য এটাকে শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্টও বলে ইংলিশে। শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্টও বলে। শিরা হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় বলে। সৃজনশীল এই চিত্র আগাইতে হবে নলেজে। এই সব জিনিস নলেজের জন্য লাগবে, যা লিখছি এই পুরো জিনিসটাই নলেজে লাগবে, পুরো জিনিসটাই নলেজে লাগবে। এমসিকিউ তো লাগবেই, নলেজেও লাগবে। নলেজে কি কি আসতে পারে? রুই মাছের হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা করো, অথবা রুই মাছের সাথে মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য ব্যাখ্যা করো, দুটোই আসতে পারে পরীক্ষায়। তার মধ্যে জানতে হবে এমসিকিউর জন্য এর কি থাকে? বালবাস আর্টেরিওসাস থাকে। এর প্রকোষ্ঠ কয়টা? এর উপপ্রকোষ্ঠের নাম কি? সাইনাস ভেনোসাস। এই জিনিস এমসিকিউতে আসে। আসো আরেকবার একটু দেখি চিত্রটা। তাহলে কোথা থেকে শুরু করব? সব কার্বন ডাইঅক্সাইড রক্ত প্রবাহিত করে। তাহলে এই হচ্ছে বালবাস আর্টেরিওসাস, এই হচ্ছে ভেন্ট্রিকল, এবং এই হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের ঠিক নিচে এই হচ্ছে সাইনাস ভেনোসাস, এই হচ্ছে শিরা। ঠিক আছে? এই ঠিক তার বাইরে মাসেল বোঝানোর জন্য একটু এটাকে আমরা এভাবে করে দিব। ইভেন এটা মনে রাখবা, সাইনাস ভেনোসাস কোনারাস আর্টেরিওসাস এটা কিন্তু হৃৎপেশি দিয়ে তৈরি না। ঠিক আছে? এটা কিন্তু হৃৎপেশি দিয়ে তৈরি না, মনে রাখতে হবে কিন্তু, কারণ সে তো হৃৎপিণ্ডের অংশ না। হৃৎপেশি দিয়ে কেমনে তৈরি হবে? আমি দুটো চিত্র আঁকাচ্ছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা আঁকাবা। এখানে কি হার্টের মাসেল বোঝাচ্ছ, ওইগুলো তো প্রকোষ্ঠ, ওটা তো চিত্র হয় নাই। এই যে মাসেল দেখাইতে হবে না, এই যে মাসেল, হৃৎপিণ্ডের মাসেলটা আমরা এই পর্যন্তই দেখাবো। কিন্তু কারণ সাইনাস ভেনোসাস তো আসলে হৃৎপিণ্ডের মাসেল দিয়ে তৈরি না, কারণ হৃৎপিণ্ডের অংশ না। সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের অংশ না, মনে রাখবা। সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের অংশ না, এটা একটা উপপ্রকোষ্ঠ। ঠিক আছে? হৃৎপিণ্ডের পেশি দিয়ে কিন্তু তৈরি না। ওকে, এবার কপাটিকা দেখো, আবার একটু লিখি। এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এটা কি? শিরা, যেটা হাতে ঢুকতেছে। এটা হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ। এটা কি? ভেন্ট্রিকল। আর এটা কি? বালবাস আর্টেরিওসাস। এর মধ্যে মূল হৃৎপিণ্ড এই দুইটা, এই দুই হৃৎপেশি দিয়ে তৈরি। বাকিরা কিন্তু হৃৎপেশি দিয়ে তৈরি না, হৃৎপিণ্ডের অংশও না। ঠিক আছে? সাইনাস ভেনোসাস হচ্ছে উপপ্রকোষ্ঠ। তার মধ্যে এটা কিন্তু ধমনী। দেখো কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে কিন্তু বেরোচ্ছে ধমনী, সে যাবে ফুলকায় অক্সিজেন যুক্ত হইতে। এখন দেখো সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে একটা কপাটিকা থাকবে। কি থাকবে? কপাটিকা। কপাটিকা কি করে বলো? কপাটিকা মানে ভাল্ব। কপাটিকা মানে কি? ভাল্ব। কপাটিকা কি করে? রক্তকে একদিকে প্রবাহিত করে। এর নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল ভাল্ব বা কপাটিকা। সাইনাস অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকুলার মাঝখানে একটা কপাটিকা। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে একটা কপাটিকা আছে। এটা কি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে। আর ভেন্ট্রিকল আর বালবাস আর্টেরিওসাসের মাঝখানে একটা কপাটিকা আছে। ভেন্ট্রিকল আর বালবাস আর্টেরিওসাসের মাঝখানে একটা কপাটিকা আছে। এটার নাম কি হবে বলো তো? মাথা খাটায় বলো তো, এই কপাটিকার নাম কি হবে? সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। তাহলে ভেন্ট্রিকল আর বালবাস আর্টেরিওসাসের মাঝখানে কপাটিকার নাম কি হবে বলো?
রুই মাছকে অক্সিজেন গ্রহণ করে না? করে, ফুলকা আছে কেন, ওই পর্যন্ত যাই নেই। এই কোপাটিকার নাম কি? পিকচার এটা দিও, এই ছবিটা ভালো। এই কোপাটিকার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কোপাটিকা। ভেন্ট্রিকুলো বালবাস কোপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কোপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কোপাটিকা। তাহলে সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো বালবাস। সহজ, এর মতো সহজ কি হইতে পারে? বালবো আর্টারিয়াল কেন পাগল? এখানে কি আর্টারি আছে? এই বালবো আর্টারিয়াল কেন বলছে এটা? হ্যাঁ, বালবো আর্টারিয়াল কে বলছে? এখানে কোনো আর্টারি টাইপের কিছু আছে? ভেন্ট্রিকল আর বালবাস, ভেন্ট্রিকুলো বালবাস, অ্যাট্রিও আর ভেন্ট্রিকুলার, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়াম, তাহলে সাইনো অ্যাট্রিয়াম। হ্যাঁ, বেসিক কমন সেন্স এগুলা। এটাই আঁকাবা তোমরা। একদম কপাটিকা সহ। এই যে, ও একটা জিনিস বলতে ভুলে গেছি, কোন গহ্বরে হৃৎপিণ্ড থাকে? পেরিকার্ডিয়াম গহ্বরে হৃৎপিণ্ড থাকে, পেরিকার্ডিয়াল এই গহ্বরে হৃৎপিণ্ড থাকে। আর হৃৎপিণ্ডের বাইরে যে পর্দা থাকে এটাকে পেরিকার্ডিয়াম বলা হয়। এটা এখন না পড়লেও চলে, হার্ট যখন পড়বো আমরা, হার্টের চ্যাপ্টার, তখন একই জিনিসই থাকবে, হৃৎপিণ্ডের আবরণ মানে পেরিকার্ডিয়াম। আচ্ছা, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে, অ্যালিন্ডো আর নিলয়। ঠিক আছে, আরেকটা উপপ্রকোষ্ঠ থাকে সাইনাস ভেনোসাস। শেষ। সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস কি শিরা? আচ্ছা, এখানে একটা কথা আছে, দেহের দুই পাশ থেকে ডাক্টাস কুভেরির দুইটা শিরা মিলিত হয়ে সাইনাস ভেনোসাস তৈরি করে। এটা এখন না পড়লেও চলবে, সামনে যখন যাবো শিরাতন্ত্র তখন তোমরা পারবা। সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামে যুক্ত হয়। অ্যাট্রিয়াম কি? ত্রিকোণাকার, পেশিময়, পাতলা। সাইনাস, একদিকে সাইনাস ভেনোসাস, ওদিকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকুলে ঢুকে। ভেন্ট্রিকল কি? পুরু। ভেন্ট্রিকল কিন্তু পুরু, আমাদের ভেন্ট্রিকুলো পুরু, মাংসল। সামনে বালবাস আর্টেরিওসাস থাকে, এটি ভেন্ট্রিকুলো বালবাসের মাধ্যমে কোথায় ঢুকে? বালবাস আর্টেরিওসাসে ঢুকে। বালবাস আর্টেরিওসাস কি? রুই মাছের হৃৎপিণ্ডে কোনো কোনাস আর্টেরিওসাস নাই, তার বদলে কি আছে? বালবাস আর্টেরিওসাস আছে। এটা কি? এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার স্থিত অংশ। ভেন্ট্রাল অ্যাওর্টা মানে কি? অ্যাওর্টা মানে মহাধমনী, আর ভেন্ট্রাল মানে সামনের দিকে। ঠিক আছে, এর হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। শেষ, আমি যেটুকু বলছি এটুকু লিখলে হবে তোমার। তারপর দেখো কপাটিকা, সাইনোঅ্যাট্রিয়াল কোপাটিকা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কোপাটিকা, ভেন্ট্রিকুলার বালবাস কোপাটিকা। সাইনোঅ্যাট্রিয়াল কোপাটিকা কোথায়? সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার কোপাটিকা কোথায়? অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝে। এবং ভেন্ট্রিকুলার বালবাস কোপাটিকা কোথায়? ভেন্ট্রিকল এবং বালবাস আর্টেরিওসাসের মাঝে। শেষ। তারপরে একটু নিচে যাবা, কয়েকটা পৃষ্ঠা পরে, কয়েকটা পৃষ্ঠা পরে যায় এখানে যাবা, 130 পৃষ্ঠা, রুই মাছের রক্ত সংবহন। এই চিত্র আঁকাইতেও পারো, না আঁকাইতেও পারো, কোনো সমস্যা নাই। দেখো কি বলছে, কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড রক্ত সংবহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস বা শেয়ার হৃৎপিণ্ড বলে। এম এবং নলেজ, এটা থেকেই সৃজনশীল আসে, এই লাইনটা থেকেই সৃজনশীল আসে। রুই মাছের হৃৎপিণ্ডকে কেন শেয়ার হৃৎপিণ্ড বলে? তখন তোমাকে এরকম একটা চিত্র আঁকায় বা যে কোনো একটা চিত্র আঁকায় বুঝাইতে হবে। আমরা যে চিত্র একটু আগে আঁকাইছি রুই মাছের হাটে, ওরা আঁকাইলেও চলবে, যে রুই মাছে আসলে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড রক্ত সরবরাহ করে। ঠিক আছে, হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে। রক্তের প্রবাহ কেমন? তাহলে সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওসাস, বালবাস আর্টেরিওসাস থেকে কোথায় যাবে? ফুলকায়, অক্সিজেন যুক্ত হওয়ার জন্য। আমাদের ফুসফুস, ওদের ফুলকা। মানুষের রুই মাছের হৃৎপিণ্ড দেখো, রুই মাছের হৃৎপিণ্ড নলের মতো, আমাদের হৃৎপিণ্ড পিণ্ডের মতো। মানুষের হৃৎপাচিরে, মানুষের হৃৎপাচির অ্যাপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম থাকে, ওদের শুধু পেরিকার্ডিয়াম থাকে। ওদের 2 প্রকোষ্ঠ, মানুষের 4 প্রকোষ্ঠ। ওদের সাইনাস ভেনোসাস থাকে, আমাদের সাইনাস ভেনোসাস নাই। ওদের বালবাস আর্টেরিওসাস থাকে, আমাদের বালবাস আর্টেরিওসাস না থাকে। আমাদের বালবাস আর্টেরিওসাস টাইপের কোনো কিছু নাই, আমাদের পালমোনারি ধমনী আছে। ওদের ডাক্টাস কুভিয়ারি মিলে 2টা শিরা তৈরি করে, আর আমাদের ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা মিলে শিরা তৈরি করে। ডাক্টাস কুভিয়ারি কি নেক্সট ক্লাসে আমরা পড়বো, এটা স্কিপ করলেও পারো, সমস্যা নেই, এটা আপাতত স্কিপ করলেও চলবে। তারপরে ওদের ভেনাস হার্ট বলে, কারণ ওদের রক্ত শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড প্রবহন করে হার্ট, এবং এতে এক চক্র সংবহন হয়। আর আমাদের হার্টে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুটোই হয়, এবং আমাদের দ্বিচক্রী সংবহন হয়।
আমাদের ফুলকার মাধ্যমে অক্সিজেন যুক্ত হয়, আর ওরা ফুসফুসের মাধ্যমে অক্সিজেন সম্মিলিত হয়। এই ঠিক আছে, ডান, মনে থাকবে। আমরা অনেক লম্বা একটা অংশ শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা এই যে হার্ট থেকে রক্ত বের হয়ে গেল, এখন এটা কোথায় যাবে? ফুলকায় যাবে অক্সিজেন যুক্ত হইতে। কেমনে ফুলকায় যাবে, ফুলকায় কি আছে, কি হবে ফুলকায়, এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। আর এক ক্লাসে জীবন বৃত্তান্ত, 3 ক্লাসে শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ।